সকলকে স্বাগতম। তো আশা করি সবাই ভালোই আছেন। আহ, আসলে যেটা বলতে হয় যে বিগত আহ, প্রায় মাসখানেক ধরে আমাদের দেশে একটা ব্যাপক পরিবর্তন এসেছে এবং বর্তমানে আমরা জানি আমাদের দেশের পূর্বাঞ্চলীয় কিছু অঞ্চলে আহ, বন্যা বন্যার জন্য মানুষ একেবারে দুর্বিষহ জীবনযাপন করতেছে। তো প্রথমেই হচ্ছে আহ, যেই দ্বিতীয় স্বাধীনতায় যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে স্মরণ করছি এবং যে সমস্ত মানুষ বন্যা দুর্গত এলাকায় আহ, প্রকৃতির সাথে যুদ্ধ করছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের জন্য সুন্দর ব্যবস্থা করে দিক। তো আমরা হচ্ছে বর্তমানে আজকে আমরা মেইনলি আলোচনা করতে চাই বিন্যাস এবং সমাবেশ, গণিতের মানে খুবই কমপ্লেক্স একটা টপিক, আপনারা সবাই মনে করে থাকেন আর কি। তো আমার সাথে অ্যাকচুয়ালি যারা আছেন বা দেখছেন আমাদের এই লাইভটা, আপনারা একটু কাইন্ডলি আপনাদের রেসপন্স করবেন যে আপনারা কারা কারা আছেন, কোথা থেকে আছেন, বা আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে তো সেগুলোও আপনারা একটু জানাবেন যে এইটা হলে ভালো হয় বা এরকম হলে আমরা এরকম আমরা শুনতে চাই। তো এটাও আমরা আপনাদের থেকে এক্সপেক্ট করতেছি। তো আমার সাথে যারা আছেন কাইন্ডলি আপনারা একটু আপনাদের ফিডব্যাকটা দিবেন, কে কোথা থেকে বলছেন শেয়ার করবেন। তো আমরা হচ্ছে যেহেতু দীর্ঘ সময় পরে আমরা লাইভে আসছি, আমরা পিএম ম্যাথ প্রোগ্রামের আপনারা অনেকেই জানেন আমাদের প্রথম ব্যাচ আমরা আহ, শুরু করেছি অনেক আগেই, আমাদের দ্বিতীয় ব্যাচও আমাদের শুরু হয়ে গেছে। তো প্রথম ব্যাচের ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় ব্যাচ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন পরে আমরা এই লাইভে আসলাম এবং লাইভে হচ্ছে আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি এটা আপনাদের খুবই আহ, আহ, পছন্দের একটা টপিক, আবার অপছন্দের। কেউ কেউ খুব পছন্দ করেন, আবার কেউ কেউ এটাকে স্কিপ করে যেতে চাইলে পারলে খুবই পছন্দ করেন। তো আমাদের আজকের টপিকটা আসলে কি? আমাদের আজকের টপিকটা অ্যাকচুয়ালি হচ্ছে বিন্যাস ও সমাবেশ। তো বিন্যাস ও সমাবেশ নিয়ে অনেকের ভীতি আছে, এটা আমরা জানি। তো ওই জায়গা থেকে মেইনলি আজকের এই টপিকটা। তো আজকে দেখি আমাদের সাথে কে কে আছেন। আয়শা সিদ্দিকা, তাহমিনা আক্তার, আহ, হাবিল রানা, এ আর জনি, সাবিনা ইয়াসমিন শিলা, হিমেল মাহমুদ, জুলকার নাইন, আহ, মুসলিম আকন্দ, আহ, অনিমিতা, আরও অনেকেই আছেন আপনারা। তো সবাই বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বলছেন। তো প্রথমেই আরেকবার বলি সবাইকে যে আমাদের যারা বন্যা দুর্গত এলাকায় যারা প্রকৃতির সাথে যুদ্ধ করছেন তাদের জন্য সকলে দোয়া করবেন। হ্যাঁ, তাদের জন্য সকলে দোয়া করবেন যাতে হচ্ছে তারা একটা স্বাভাবিক জীবনে খুব দ্রুত ফিরে আসতে পারে এবং আপনাদের জায়গা থেকে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। আর এই মুহূর্তে যারা আমার সাথে আছেন সকলকে বলবো যে আমাদের ক্লাসটি উপভোগ করবেন এবং আপনাদের জায়গা থেকে শেয়ার করে সকলের কাছে ক্লাসটি পৌঁছে দিবেন, কেননা ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। অনেকেই এই এই টপিকটা নিয়ে ভীতিতে থাকেন বা ভয়ে থাকেন যে কেমন হবে বা কি হবে। তো ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে আপনাদের মনে হবে যে না, বিন্যাস এবং সমাবেশ আসলে আমরা যতটা কঠিন মনে করি আসলে ততটা কঠিন না, এটা খুবই সহজ এবং সিম্পল একটা টপিক। তো আমরা শুরু করি। তো প্রথমেই একটু বলে নিই যে আসলে বিন্যাস এবং সমাবেশ আসলে আমাদের কেন দরকার। তো বিন্যাস সমাবেশ কেন দরকার, একটা জিনিস চিন্তা করেন যে আমরা শৃঙ্খলা পছন্দ করি, ডিসিপ্লিন পছন্দ করি, সবকিছু সাজানো থাকুক, গোছানো থাকুক, এটা আমরা পছন্দ করি। তো এই যে সাজানো গোছানো থাকুক, এইটাও কিন্তু একটা সাইন্টিফিক ব্যাপার। হ্যাঁ, এটা কিন্তু জাস্ট আপনি মনে করলেন হয়ে গেল, বিষয়টা এরকম না। ধরেন আপনার কাছে হচ্ছে পাঁচটা পাঁচ রঙের পতাকা আছে, আপনি এটাকে কিভাবে সাজাবেন? খুবই সহজে আপনি করতে পারলেন। কিন্তু আপনাকে যদি বলা হয় যে 5,000 5,000 টাইপের বা কালারের পতাকা আছে, এটাকে আপনি সাজান, তখন কিন্তু আপনি কিন্তু আর স্বাভাবিকভাবে চিন্তা করতে পারবেন না।
তাহলে আপনাকে কি করতে হবে, যে আপনাকে সায়েন্টিফিক ওয়েতে আগাইতে হবে। সেই সায়েন্টিফিক ওয়েটাই হচ্ছে আমাদের আজকের বিন্যাস এবং সমাবেশ। এখন যেখানে আমরা বিন্যাস বলি সেখানে আমরা সমাবেশ বলি, আপনারা একটু কনফিউজড হয়ে যান। তাহলে বিন্যাসটা কি, সমাবেশটা কি? আমি খুব ইজিলি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে বিন্যাস এবং সমাবেশ আসলে কি, এবং এই দুইটার ভিতরে আসলে রিলেশনটা কি, আমরা কিভাবে খুবই সহজে এই দুইটা জিনিসকে সেপারেট করতে পারবো এবং নিশ্চিন্তে আমরা ম্যাথ করতে পারবো যে এটা হচ্ছে বিন্যাস, এটা হচ্ছে সমাবেশ। অনেকে আছেন কুষ্টিয়া থেকে, শাহাদাত হুসাইন জুয়েল, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। সুমাইয়া খন্দকার সিনা, আসসালামু আলাইকুম। অনেকেই আছেন পটুয়াখালী থেকে, পাবনা থেকে, চুয়াডাঙ্গা থেকে, সকলকে ওয়ালাইকুম আসসালাম। আপনারা হচ্ছে লাইভটি যারা দেখছেন লাইভটি শেয়ার করবেন। তো আমরা একটু দেখি যে আসলে আপনার বিন্যাসটা আসলে কি। হ্যাঁ, বিন্যাসটা আসলে কি, বিন্যাস, হ্যাঁ বিন্যাসটা আসলে কি। তা বিন্যাস এবং সমাবেশের সব থেকে বেসিক ডিফারেন্স হচ্ছে, একটাকে আমরা ক্রম বিবেচনায় সাজাবো, আরেকটাকে হচ্ছে ক্রম উপেক্ষা করে সাজাবো। অর্থাৎ এই দুইটা জিনিসের ভিতরে একটাতে হচ্ছে আপনি ক্রমটাকে চিন্তা করবেন, ক্রমটাকে চিন্তা করবেন, আরেকটাকে হচ্ছে ক্রম চিন্তা করবেন না। যেমন ধরেন একটা খুবই সহজ এবং বেসিক একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন আমাদের কাছে তিনটা অ্যালফাবেট বা বর্ণ আছে। ধরেন হচ্ছে বাংলাদেশের বি, পাকিস্তানের পি, আর ইন্ডিয়ার আই। এই তিনটা আমার কাছে ধরেন হচ্ছে আমার কাছে তিনটা বর্ণ আছে। এখন যদি আমি বলি যে এই তিনটা দেশ, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, তারা পরস্পর বিপরীত ক্রিকেট ম্যাচ খেলবে, ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলবে, তাহলে এটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে এরকম হতে পারে বিপি বাংলাদেশ পাকিস্তান, অথবা পিআই পাকিস্তান ইন্ডিয়া, অথবা হচ্ছে আরেকটা হতে পারে যে ইন্ডিয়া পাকিস্তান, সরি বাংলাদেশ পাকিস্তান, পাকিস্তান ইন্ডিয়া, আর বাংলাদেশ এবং ইন্ডিয়া। তো বাংলাদেশ এবং ইন্ডিয়া এটা হতে পারে বাংলাদেশ ইন্ডিয়া। এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি যে লেখাটা লিখলাম, এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার বাংলাদেশ পাকিস্তান, এইটাকে যদি আমি বিপি বা পিবি যেইভাবেই লিখি না কেন, কোনো সমস্যা আছে? বাংলাদেশ পাকিস্তান আমি এইটাই মিন করতেছি, বাংলাদেশ এবং পাকিস্তান মুখোমুখি খেলবে। এইখানে বিপি এবং পিবি আমি যেইভাবেই লিখি না কেন, জিনিস একই মিন করতেছে। অর্থাৎ এইখানে কিন্তু আমার পজিশনটা ফ্যাক্ট করতেছে না, এখানে আমার পজিশনটা ফ্যাক্ট করতেছে না। অর্থাৎ বাংলাদেশ আগে নাকি পাকিস্তান পরে, আমার মূল টার্গেট হচ্ছে এখানে কে কার মুখোমুখি খেলবে। কিন্তু এই জিনিসটাকে যদি আমি একটু অন্যভাবে চিন্তা করি, ধরেন হচ্ছে যে এইভাবে চিন্তা করলাম যে আমার বিপিআই, এই তিনটা আমার বর্ণমালা আছে, এই তিনটা বর্ণমালাকে কতভাবে সাজানো যায়, যদি আমি দুইটা করে নিই, এখান থেকে দুইটা করে নিয়ে আমি কতভাবে সাজাতে পারি, এটা যদি চিন্তা করেন তাহলে এইভাবে হতে পারে বিপি, বিআই, পিবি, পিআই, তারপর হচ্ছে আইপি, আইপি, আইবি, আইবি। দেখেন জিনিস কিন্তু একই, এই যে বিপি লিখলাম, আবার এখানে লিখছি পিবি, দুইটা আমার সিকোয়েন্স বা সাজানো হয়ে গেছে, দুইটা সাজানো হয়ে গেছে। তাহলে যখন আমি এর পজিশন চিন্তা করতেছি, তখন কিন্তু আমার একটা সাজানো হয়ে গেছে। কিন্তু যখন আমি ম্যাচের ফিকচারের কথা চিন্তা করছি, তখন কিন্তু দেখেন তাকে আগে পিছে আমি যেইভাবেই দিই না কেন, তার কিন্তু আলটিমেট রেজাল্ট আমার কিন্তু কোনো চেঞ্জ হয়নি। এই জায়গাটি হচ্ছে বিন্যাস এবং সমাবেশের বেসিক ডিফারেন্স। অর্থাৎ আমি তার পজিশন, যেটা একটা জিনিসকে সাজানোর সময় তার পজিশনকে আমি যদি চিন্তা করি, তাহলে সেটা হবে বিন্যাস। আর তার পজিশনকে আমি চিন্তা করলাম না, শুধু আমি সাজালাম, সেটা হবে সমাবেশ। এটা হচ্ছে একেবারে বেসিক। এবং এইটা যদি আপনারা বুঝতে চান যে আসলে কি হতে পারে, এটা যদি আপনারা বুঝতে চান, তাহলে এই জিনিসটা দেখবেন আপনার ম্যাথের ক্ষেত্রে আপনাদের থাকবে, সেটা হচ্ছে যে বিন্যাসের ক্ষেত্রে এই কথাটা থাকবে সাজানো, আর সমাবেশের ক্ষেত্রে বাছাই, এই কথাটা থাকবে। তাহলে বিন্যাসের ক্ষেত্রে থাকবে সাজানো, সমাবেশের ক্ষেত্রে বাছাই। এইটাকে যদি আমরা একটু স্টেপ আকারে দেখি, ধরেন আপনার কাছে হচ্ছে n সংখ্যক জিনিস আছে,
এন সংখ্যক জিনিস আছে, ধরেন এন সংখ্যক জিনিস আছে, এইখান থেকে আপনি কি করলেন যে আর সংখ্যক জিনিসকে আপনি বাছাই করলেন, আর সংখ্যক জিনিসকে আপনি বাছাই করলেন। তাহলে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে আপনি যে বাছাই করলেন, এই যে বাছাই হলো, এইটা হবে আপনার সমাবেশ। এখন এই যে আর সংখ্যক জিনিস আপনি নিছেন, এই আর সংখ্যক জিনিসকে আবার নিজেদের ভিতরে অ্যারেঞ্জ করবে বিভিন্ন পজিশনে, এই আর সংখ্যক জিনিসকে বিভিন্ন পজিশনে আবার কি করবেন, অ্যারেঞ্জ করবেন। তাহলে এই যে জিনিসটা পাবেন সেটা হবে হচ্ছে আপনার বিন্যাস। অর্থাৎ বিন্যাসের ভিতরেও কিন্তু আপনার সমাবেশ আছে। অর্থাৎ আপনি প্রথমে একটা জিনিস থেকে আপনি সমাবেশের মাধ্যমে বাছাই করলেন, সেই বাছাই করা জিনিসগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করলেন। তাহলে রিঅ্যারেঞ্জ যেটা, রিঅ্যারেঞ্জ, হ্যাঁ রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ এই কথাটা বা এই বিষয়টা যখন বুঝতে পারবেন যে রিঅ্যারেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমার বিন্যাস। তো এইটাকে যদি আমি এইভাবে দেখাই যে ধরেন আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা আমরা একটু দেখি, যে ফর্মুলা দেখার আগে আমরা একটা জিনিস একটু দেখে আসি, তাহলে আরেকটু সুবিধা হবে আপনাদের, যে আসলে ফ্যাক্টরিয়ালটা আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের এখানে ফ্যাক্টরিয়ালটা আমরা একটু দেখি। তাহলে ফ্যাক্টরিয়ালটা কি, আমরা একটু ফ্যাক্টরিয়াল নিয়ে কথা বলি। হ্যাঁ, আপনারা কিন্তু যারা আমার সাথে লাইভে আছেন তারা কিন্তু আপনারা কি করবেন, আপনারা কিন্তু সবাই শেয়ার করবেন, শেয়ার করে আমার সাথে থাকবেন, যাতে হচ্ছে সকলের কাছে আজকের ক্লাসটা পৌঁছে যায়। ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে আপনাদের হচ্ছে বিন্যাস এবং সমাবেশের যে বেসিক সমস্যাগুলো আছে এগুলো ঠিক হয়ে যাবে। তো ফ্যাক্টরিয়াল জিনিসটা একটু আমরা বুঝি। ফ্যাক্টরিয়াল তো নতুন একটা টার্ম, অনেকের কাছেই মানে শুনতে কেমন যেন লাগতেছে ফ্যাক্টরিয়াল, এটা আবার কি জিনিস? এটা ভাই কোনো কিছু না। ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এইটা একটা জাস্ট ম্যাথমেটিক্যাল একটা প্রসেস। সেটা কেমন, যদি আমি বলি যে 8 ফ্যাক্টরিয়াল, এই সাইনটাকে বলা হয় ফ্যাক্টরিয়াল, অথবা 8 ফ্যাক্টরিয়াল এইভাবেও লেখা যায়। এই সাইনটা যেমন যোগ বিয়োগ গুণ ভাগ একটা সাইন, ঠিক এইটাও একটা সাইন, যে 8 ফ্যাক্টরিয়াল অথবা হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল অথবা n ফ্যাক্টরিয়াল। এর মানে হচ্ছে আমি যেই সংখ্যা ফ্যাক্টরিয়াল বলবো সেই সংখ্যা থেকে ক্রমে এক এক কমতে কমতে এক পর্যন্ত আসবে, এবং যতগুলো সংখ্যা থাকবে এর ভিতরে সবগুলোর গুণফল হচ্ছে আমার ফ্যাক্টরিয়াল। খুবই সিম্পলি বললাম এটা, খুবই সিম্পলি বললাম এটা, যে আমার কোনো কিছুর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা থেকে এক পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার গুণফল হচ্ছে তার ফ্যাক্টরিয়াল। তাহলে n যদি থাকে তাহলে এটা হবে n, তারপরে এটা হবে n-1, এক কমলো, তারপর এটা হবে n-2, এইভাবে কমতে কমতে কোথায় আসবে আমার 3, 2, 1। এইটা হচ্ছে আমার ফ্যাক্টরিয়াল। অর্থাৎ কোনো কিছুর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা থেকে এক পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের গুণফলই হচ্ছে তার ফ্যাক্টরিয়াল। তাহলে ফ্যাক্টরিয়ালটা আমার কেন লাগবে? ফ্যাক্টরিয়ালটা আমরা লাগবে আমাদের, যেহেতু আমরা বিন্যাস সমাবেশ আমরা করব, এখানে আমাদের কিছু ক্যালকুলেশন আছে, এখানে আমাদের ফ্যাক্টরিয়াল আসবে, এই জন্য এই বিষয়টা আগে ক্লিয়ার করে নিলাম যে ফ্যাক্টরিয়ালটা আসলে কি। তা আপনারা যারা আছেন, তো আপনারা হচ্ছে যে জিনিসটা আপনাদের একটু বলে রাখি, যে আপনারা যেখানে আপনারা কনফিউশন থাকবে, কিছু বলার থাকবে, আপনারা সেইখানে হচ্ছে সেই জিনিসটা জিজ্ঞাসা করবেন যে এটা কি, এটা আমরা জানতে চাই, এটা আমরা বুঝতে চাই। ওকে, তো আপনারা কমেন্ট করলে, আমি যেহেতু লাইভে আছি আপনাদের কমেন্টটা আমি দেখতে পাবো, এবং সেইভাবে হচ্ছে আমি ওই জায়গা থেকে আবার শুরু করব। তা এই পর্যন্ত যারা আছেন বা দেখতেছেন, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? কাইন্ডলি একটু জানাবেন, কাইন্ডলি একটু জানাবেন। এবার আসি যে এই বিন্যাসের ইংলিশ টার্ম হচ্ছে পারমুটেশন। হ্যাঁ, পারমুটেশন, আর এটাকে বলা হয় কম্বিনেশন। কম্বিনেশন, তাহলে আপনার বিন্যাসকে বলা হয় পারমুটেশন, সমাবেশকে বলা হয় কম্বিনেশন। পারমুটেশনকে যদি পি ধরি আর সমাবেশকে যদি সি ধরি বা কম্বিনেশন, তাহলে এইভাবে বলা হয় যে n সংখ্যক জিনিস হতে, n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস, n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস হচ্ছে
এন পি আর। এটা মনে রাখেন যে যদি আমার এন সংখ্যক জিনিস হতে আমি আর সংখ্যক জিনিসটা বিন্যাস করি তাহলে সেটা হবে হচ্ছে এনপিআর। সিমিলারলি এন সংখ্যক জিনিস হতে আর সংখ্যক জিনিসের সমাবেশ হবে এনসিআর। সমাবেশের ক্ষেত্রে এটা হবে কি, সমাবেশের ক্ষেত্রে এইটা হবে এনসিআর, এটা হবে এনসিআর। তাহলে দেখেন আমরা ফ্যাক্টরিয়াল বললাম, পারমুটেশন কম্বিনেশনের সূত্র বললাম, আমরা কিন্তু এখনো ম্যাথে যাইনি। সো যারা এই পর্যন্ত আছেন শুধু এইটুকু বুঝেন, আমরা কিন্তু এখনো কোনো কিছুতে যাইনি, আমরা শুরু করব। আচ্ছা, জুলকারনাইন বলছেন কম যেটা সেটা শুধু বাছাই, সেটা কি সমাবেশ? না জুলকারনাইন, আপনি একটু খেয়াল করেন, বাছাইটা আমাদের সমাবেশ, বাছাইটা আমাদের সমাবেশ, বাছাই করার পরে আবার রিঅ্যারেঞ্জ করা হচ্ছে বিন্যাস। বাছাইটা আমাদের সমাবেশ, বাছাই করার পরে রিঅ্যারেঞ্জ করা হচ্ছে বিন্যাস। এইটাকে যদি আমরা এই এনসিআর এনপিআর দিয়ে দেখাই, ধরেন হচ্ছে আমরা এখানে আসি এনপিআর। এনপিআর মানে হচ্ছে আমরা কি বললাম, এনপিআর মানে হচ্ছে আমার বিন্যাস বা সাজানো বা অ্যারেঞ্জ করা বা রিঅ্যারেঞ্জ করা। এটাকে আরেকটা এইভাবে দেখাই, ধরেন হচ্ছে এনসিআর। এনসিআর মানে হচ্ছে আমরা জানি সমাবেশ, সমাবেশ, সমাবেশ মানে আমরা কি জানি, বাছাই। সমাবেশ মানে আমরা জানি কি, বাছাই। আর বিন্যাসের বেলায় বা সাজানোর ক্ষেত্রে আমরা কি বলছি, সাজানোর ক্ষেত্রে কি বলছি আমরা, এই জিনিসটা বাছাই করে আনলাম, হ্যাঁ যে জিনিসটা বাছাই করে আনলাম এইটাকে আমরা আবার কি করব, রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করব, রিঅ্যারেঞ্জ করব। তাহলে দেখেন এইখানে দেখেন সাজানো বা বিন্যাস যেটা, সাজানো বা বিন্যাস যেটা, সেটা কি হলো দেখেন, বিন্যাসটার ভিতরে আমার সমাবেশ আছে। দেখেন বিন্যাসটার ভিতরে, কারণ বাছাইটা যেহেতু আমার সমাবেশ সেটা আমি বিন্যাসের ভিতর পাচ্ছি। তাহলে এইটাকে যদি আমি এইভাবে দেখাই যে অ্যাকচুয়ালি এনপিআর, এইটা অ্যাকচুয়ালি আসলে এনসিআর। এনসিআর এন সংখ্যক জিনিস হতে আর সংখ্যক জিনিস আমি বাছাই করলাম, এবং যেই আর সংখ্যক জিনিস আমি বাছাই করছি তাদের আবার নিজেদের ভিতর রিঅ্যারেঞ্জ করতে হবে। এই যে এইটা, অর্থাৎ এই রিঅ্যারেঞ্জ হচ্ছে আর ফ্যাক্টরিয়াল। অর্থাৎ এনপিআর মানে হচ্ছে এনসিআর ইন্টু আর ফ্যাক্টরিয়াল। তাহলে দেখেন যে আমার বিন্যাসের ভিতরে কিন্তু আমার সমাবেশ চলে আসছে, অর্থাৎ সমাবেশ হওয়ার পরেই বিন্যাস হয়। আগে হচ্ছে আমি বাছাই করব, ধরেন এক জায়গায় হচ্ছে আমি এটাকে আমি একটু যদি এক্সাম্পল দিয়ে বুঝাই এইভাবে, হ্যাঁ এটাকে আমি যদি এইভাবে বুঝাই যে আপনারা কি আমার সবাই সাথে আছেন? আমার নেট ছিল না, আমি বুঝতে পারি নাই। সুমাইয়া খন্দকার, কোনো সমস্যা নেই, আমি ওইখানেই আছি, এখনো সামনে আগাইনি। আমরা এখনো বিন্যাস সমাবেশটা এখনো আমরা বুঝাচ্ছি। হ্যাঁ আপনারা একটু খেয়াল রাখেন যে কি বুঝাচ্ছি। ধরেন হচ্ছে আমার দুইটা জিনিস আছে, দুইটা জিনিসের সাজানো যায় কতভাবে। ধরেন আমার কাছে এ বি আছে, এ বি, এই দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস নিয়ে আমি দুইটা জিনিসই সাজাবো। তাহলে কিভাবে সাজানো যায় দেখেন, এটা হতে পারে এ বি অথবা বিএ, অথবা বিএ, দুইটা জিনিস থেকে দুইটাই নিলাম, তাহলে আমার সাজানো যায় হচ্ছে এ বি অথবা বিএ। তাহলে কয়টা হলো, তো এটা আসলে কি, এটা আসলে কিন্তু আমার 2 ফ্যাক্টরিয়াল, কারণ 2 ফ্যাক্টরিয়াল সমান আমি জানি 2 ইন্টু 1, 2 থেকে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে। সিমিলারলি আমার কাছে যদি তিনটা সংখ্যা থাকে বা তিনটা বর্ণ থাকে, তিনটা এ বি সি, তাহলে এই তিনটা সংখ্যা থেকে বা তিনটা বর্ণ থেকে যদি আমি তিনটাই নেই, তাহলে সাজানো হবে যাবে কিভাবে, এরকম এ বি সি, এ সি বি, বি এ সি, এইভাবে করে আমার সাজানো যাবে। কতভাবে যাবে, যেহেতু তিনটা আছে তাহলে আমার 3 ফ্যাক্টরিয়াল, তার মানে 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 6। অর্থাৎ আমার যদি n সংখ্যক জিনিস থাকে, আমি n সংখ্যক জিনিস থেকে যদি আমি n সংখ্যক জিনিস সাজাই তাহলে হবে n ফ্যাক্টরিয়াল। আর একটু ক্লিয়ার করি এটাকে, যে আমার যদি n সংখ্যক জিনিস থাকে, n সংখ্যক জিনিস ধরলাম, n সংখ্যক জিনিস হতে n সংখ্যক
জিনিস সাজানো যায়, জিনিস সাজানো যায় n ফ্যাক্টরিয়াল। অর্থাৎ যা থাকবে, যদি আমার 8 থাকে, 8 থেকে 8টা নিয়ে সাজানো যাবে 8 ফ্যাক্টরিয়াল। যদি আমার 5 থাকে, 5টা থেকে নিয়ে সাজানো যাবে 5 ফ্যাক্টরিয়াল। এইটা এক কথায় স্ট্রেট। আমার যদি n সংখ্যক জিনিস থেকে আমি n সংখ্যক জিনিস নিয়ে সাজাই তাহলে n ফ্যাক্টরিয়াল। যদি r সংখ্যক থাকে, r সংখ্যক নিয়ে সাজাই তাহলে r ফ্যাক্টরিয়াল। যা আছে তাই নিয়েই সাজাবো, কোনো কিছু বাদ দিব না, তাহলে ওইটারই ফ্যাক্টরিয়াল। একেবারে স্ট্রেট, এটা মাথায় রাখেন আপনারা, যা আছে তাই। অর্থাৎ n থেকে n নিলে আমার একেবারে হুবহু যা থাকবে তাই। n থেকে আমি n নিব, n থেকে n নিলাম সাজানো, তাহলে কি হবে n ফ্যাক্টরিয়াল। এটা একেবারে মাথার ভিতর ঢুকাই ফেলেন যে আমি n থেকে n নিব, তাহলে এর সাজানো হচ্ছে কত, n ফ্যাক্টরিয়াল। এটা একেবারে মাথার ভিতরে জাস্ট ঢুকাই ফেলেন। তাহলে আমার সাথে এখন যারা আছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যারা যারা দেখতেছেন। আজকের ক্লাসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা বুঝতেছেন কিনা। আমি কিন্তু জাস্ট ম্যাথে মাত্র ঢুকলাম, এই যে n থেকে n সংখ্যক জিনিস নিয়ে সাজানো হচ্ছে n ফ্যাক্টরিয়াল, এইটা কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বুঝাইলাম। তো এইটুকু যদি বুঝেন তাহলে আপনারা বলতে পারেন, কোশ্চেন করতে পারেন যে তাহলে n সংখ্যক জিনিস থেকে যদি r সংখ্যক জিনিস নিয়ে সাজাই তাহলে সেটার পারমুটেশন বা বিন্যাস কি হবে। সেটা হচ্ছে এইটা যে n সংখ্যক জিনিস থেকে আমি r সংখ্যক জিনিস নিয়ে সাজাবো, তাহলে এইটা হবে হচ্ছে NPR। এটা হচ্ছে NPR। কিন্তু আগেটা ছিল কি n থেকে n নিছে, এজন্য n ফ্যাক্টরিয়াল। কিন্তু যখন আমি কি করব, n থেকে r নিব, যখনই আমি n থেকে r নিলাম তখন এটা কি হয়ে গেল, NPR। এইটুকু আপনারা জাস্ট ফোকাস করেন। এইটাই কিন্তু আমার আজকের বিন্যাস সমাবেশ ক্লাসের, বিশেষ করে বিন্যাসের ক্ষেত্রে এই কথাটাই আমি পুরো ক্লাসে বলবো, সমস্ত ক্লাসে এই কথাটাই জানাবো আপনাদের। তো আপনারা যেটা করবেন যে এই দুইটা ফর্মুলা একটু মাথায় রাখেন। এটা খুবই সিম্পল এইটুকু যে আমার যদি n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে আমি সাজাই সেটা হচ্ছে NPR, আর n সংখ্যক জিনিস নিয়ে যদি আমি n সংখ্যক জিনিস সাজাই সেটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল। এইটুকু জাস্ট এইটুকু আপনারা মাথায় রাখেন। তাহলে আমরা চলে যাই, এরপরে আমরা দেখি যে কি আছে। এই যে কথাটা বলছিলাম আমরা যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস NPR, প্রাপ্ত বিন্যাস NPR। তাহলে এই একটা এক্সাম্পল দেখি আমরা। ABC থেকে আমি যদি 2 জন করে নিই, ABC থেকে আমি 2 জন করে নিলে প্রাপ্ত সাজানো, তাহলে এই যে সাজানো কথাটা বলছে, সাজানোর কথাটার ভিতরেই রিঅ্যারেঞ্জ চলে আসে। রিঅ্যারেঞ্জ চলে আসার মানেই হচ্ছে এটা আমাদের বিন্যাস। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ওই ওয়ার্ডটা দেখে আমার বুঝতে হবে যে এটা বিন্যাস থেকে সমাবেশ। যেহেতু সাজানোর কথা বলছে তাহলে অবশ্যই এটা বিন্যাস। তাহলে আমার সংখ্যা আছে কয়টা বা বর্ণ, এখানে আছে 3টা বর্ণ, আছে 3টা, নিব হচ্ছে কয়টা, 2টা। তাহলে কি হবে 3p2। এইটাই হচ্ছে কি আমার অ্যান্সার। এখন বলতে পারেন 3p2 এটাকে আমি কিভাবে উত্তর বের করব, ওইটা আমরা পরে আসতেছি। বাট প্রথমে এইটুকু শিওর হন যে আমার n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিলে যেহেতু NPR হয়, তাহলে 3টা সংখ্যা থেকে যখন আমি 2টা নিয়ে আমি সাজাবো সেটা হবে 3p2। এইটুকু ক্লিয়ার কিনা? যারা আমাকে দেখতে পাচ্ছেন তারা একটু অবশ্যই বলবেন যে এই জায়গাটায় আপনারা ক্লিয়ার কিনা। এটা যদি ক্লিয়ার থাকেন তাহলে আমরা সামনে প্রসিড করব বা সামনে আগাবো। ক্লিয়ার আপনারা এই পর্যন্ত যতটুকু হলো? আপনারা অবশ্যই জানাবেন, কথা বলবেন, অবশ্যই কথা বলবেন। হ্যাঁ, আরিফ মোল্লা বললেন বুঝতে পারছি, ওকে, থ্যাংক ইউ। আর যারা আছেন ক্লিয়ার? আয়েশা সিদ্দিকা বললেন ক্লিয়ার স্যার, ওকে। আগে আপনি এই পর্যন্ত আপনাদেরকে ফিডব্যাক নিই আমি যে ক্লিয়ার কিনা। হাবিবুর রহমান বললেন ক্লিয়ার, ওকে। জান্নাতুল ফেরদৌস তানিন ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছেন আপনারা। জুলকার নাইন বললেন যে ওকে ক্লিয়ার। ডালিয়া মাহমুদ আসসালামু আলাইকুম স্যার, জি স্যার ক্লিয়ার, ওকে। যারা আছেন হিমেল মাহমুদ, জি স্যার ক্লিয়ার। এমডি হাসান আলী বললেন যে ক্লিয়ার, ওকে।
তার মানে আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। সিরাজুল ইসলাম ক্লিয়ার। তাহলে আমরা একটু সামনে প্রসিড করি। আমাদের এখন কাজ হচ্ছে যে এই যে 3p2 এই জিনিসটাকে আমরা কিভাবে কি করব যে অঙ্কে নিয়ে আসব, এই জিনিসটাকে আমরা কিভাবে অঙ্কে নিয়ে আসব। তো এইটা আমরা একটু আগাই, হ্যাঁ আমরা একটু আগাই যে এটাকে আমরা কিভাবে অঙ্কে নিয়ে আসব। তো এখান থেকে দেখি যে ফ্যাক্টরিয়াল তো আমরা দেখেছি, এই কথাগুলো আমরা কিন্তু বলেছি। দেখেন এই যে আমরা কিন্তু এই কথাগুলো বলেছি যে r সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস সাজানো বলতে বোঝায় r ফ্যাক্টরিয়াল। এই কথাগুলো আমরা কিন্তু বলেছি। তাহলে তিনটা জিনিস থেকে যদি আমি তিনটা নিয়েই সাজাই তাহলে সেটাকে অবশ্যই 3 ফ্যাক্টরিয়াল বলবো। এই কথাগুলো আমরা বলেছি। ওকে, এই কথাগুলো যেহেতু আমাদের হয়ে গেছে, আমরা সামনে দেখি। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের যে n p r, এটা মানে আসলে কি? এটা মানে হচ্ছে, এটা আপনারা একটু সবাই নোট ডাউন করেন, n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এখন আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে যে স্যার একবার ফ্যাক্টরিয়াল লেখেন এইভাবে আর একবার লেখেন এইভাবে, দুইটাই কারেক্ট, ফ্যাক্টরিয়াল দুইভাবেই লেখা যায়, হ্যাঁ কোনো সমস্যা নাই, আমরা এইভাবেও লিখতে পারি এভাবেও লিখতে পারি। তো আমরা কি করলাম যে npr মানে অ্যাকচুয়ালি n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তাহলে যদি আমি এইভাবে দিতাম 3p2, এটার মানে কি আসলে? এটার মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ এটা আমি একটু এভাবে দেখাই, 3p2 এর মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল বাই 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, তাহলে উপরে দাঁড়াচ্ছে হচ্ছে কি, উপরে দাঁড়াচ্ছে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে আসতেছে কত? নিচে আসতেছে হচ্ছে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল বা হচ্ছে 1। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত? 6 হচ্ছে আমার অ্যান্সার। দেখেন ক্লিয়ার কিনা, এইটুকু ক্লিয়ার কিনা যে আমি কিভাবে 6 পাইলাম এখানে। npr মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এই জিনিসটা আপনার কি করতে হবে? মাথার ভিতরে ঢুকায় রাখতে হবে, এই জিনিসটা মাথার ভিতরে ঢুকায় রাখতে হবে, এই ফর্মুলাটা, হ্যাঁ এই ফর্মুলাটা মাথার ভিতরে ঢুকায় রাখতে হবে। এখন আমি যেটা করব, এটার একটা শর্টকাট দেখাবো, যে আমরা কিভাবে ম্যাথ করার ক্ষেত্রে দ্রুত আমরা করে ফেলবো। এটা মাথায় রাখবেন যে যদি আমার এখানে 6p2 থাকে, 6p2, তার মানে হচ্ছে খেয়াল রাখবেন, আমি যে কথাগুলো বলতেছি এটা হচ্ছে খেয়াল করবেন যে এই যে নিচের যে সংখ্যাটা, হ্যাঁ নিচের যেই সংখ্যাটা এই যে 2 যা থাকবে উপরের সংখ্যাকে ঠিক ততবার গুণ করবেন। অর্থাৎ এখানে যেহেতু 2 আছে তার মানে 6 গুণ 5 দুইবার হয়ে গেল, যেহেতু 2 আছে তাহলে এটাই হচ্ছে আমার হয়ে গেল 6 5 6 30, এটা হচ্ছে আমার অ্যান্সার। সিমিলারলি আমি যদি আরেকটু দেখি যে কিভাবে হয় এটা, যে টুয়েলভ p3, যেহেতু নিচে 3 আছে তাহলে 12 কে আমি 3 বার গুণ করব, এক এক করে কমিয়ে, 12 গুণ 11 গুণ 10, তাহলে কত হলো? 12 10 কে 120, 132 আর 10, 132 আর 10 1320। তাহলে দেখেন ইজি হয়ে গেল না? তাহলে এই জিনিসটা আমার পি এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, নিচে যে থাকবে ঠিক ততবার এক এক করে কমিয়ে যা সংখ্যা পাবো সেগুলোকে গুণ করে দেবো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহমিনা আক্তার আরেকবার একটু বলেন। এই যে বললাম যে আমার নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমি এক এক করে কমাবো, কত পর্যন্ত? 3 বার, যেহেতু 3 আছে, আগেরটায় 2 ছিল 2 বার কমাইছি, এরপরে যদি আমার 5 থাকে তাহলে 5 বার কমাবো, এইভাবে করতে হবে। তো জালিয়া মাহমুদ ক্লিয়ার স্যার, যারা আছেন হাসান আলী ক্লিয়ার, সবাই বলছেন ক্লিয়ার।
তো এইটুকু যদি ক্লিয়ার থাকে, এই যে এই পর্যন্ত যেটুকু বললাম এইটুকু যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনাদের পারমুটেশন বা বিন্যাসের বেসিক শেষ। আমরা এখন এক্সাম্পলে যাব বা প্র্যাকটিসে যাব। আমরা কিন্তু এই পর্যন্ত যা দেখলাম আমাদের বেসিক করা এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। তো এর ভিতরে আপনারা একটা জিনিস একটু লিখে রাখেন, সেটা হচ্ছে যে 1 ফ্যাক্টরিয়াল মানে আমরা জানি 1, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1 মানে 2। তাহলে 0 ফ্যাক্টরিয়াল মানে কত? 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1। এটা প্রমাণ করা যায়। আমি এখন প্রমাণটা দেখাচ্ছি না, যেহেতু অনেকবার অনেক ম্যাথে আসে, এই জন্য আমি জাস্ট এটাকে লিখে দিলাম। আর যদি প্রমাণ করতে চান সেটাও দেখানো যাবে, সেটা সমস্যা না। কিন্তু জাস্ট আপনারা কি করবেন যে 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, এটা মাথায় রাখবেন। 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, এটা এমসিকিউতে থাকে, অনেক জায়গায় দেখেছি, এজন্য সাইডে আমি লিখে দিলাম। এটা প্রমাণ করা যায় খুব সহজেই, যে ক্লিয়ার হবে। আচ্ছা, উপরেরটা বুঝি নাই স্যার, উপরেরটা বুঝেন নাই। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার একটু আমরা প্র্যাকটিস করতেছি এটা। হ্যাঁ, আমি কি বললাম? আমি যেটা বলছি যে ধরেন এখানে হচ্ছে আমার 12 P4 আছে। এর মানে হচ্ছে এই যে নিচে 4 থাকার কারণে 12কে আমি 4 বার কমাবো। 12 গুণ 11 গুণ 10 গুণ 9, আমার অ্যান্সার হয়ে গেছে। এটা হচ্ছে আমার উত্তর। এখন গুণ করে দিলে যা হবে সেটাই হচ্ছে আমার উত্তর। সিমিলারলি যদি এরকম থাকে যে 32P5, দেখে মনে হইতে পারে কত বড় মানে কমপ্লেক্স, এটাকে যদি আমি ফর্মুলা দিয়ে করতে চাইতাম তাহলে কি হইতো দেখেন, এখানে আসতো 32 ফ্যাক্টরিয়াল ভাগ 32 মাইনাস 5 ফ্যাক্টরিয়াল ইকুয়াল 32 ফ্যাক্টরিয়াল ভাগ 32 মাইনাস 5, এখানে আসতো 27 ফ্যাক্টরিয়াল। এইরকম একটা সংখ্যা আসতে, এখন ফ্যাক্টরিয়ালকে আমরা আস্তে আস্তে কমায় করব। এই যে একটা কমপ্লেক্স, এত কিছু দরকার নাই। কি বলছি যে আমার নিচে যেহেতু 5 আছে, তাহলে এটাকে কি করব আমরা 32কে এক এক করে 5 বার কমাবো। তাহলে 32 গুণ 31 গুণ 30 গুণ 29 গুণ 28। এখন এগুলো গুণ করে দিবেন, যা হবে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। আমার মনে হয় যে এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার। আমার মনে হয় যে এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার। কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা বলেন? এই যে পর্যন্ত আমরা করলাম, এই পর্যন্ত কারো কোনো সমস্যা হচ্ছে কিনা? আমার সাথে যারা আছেন, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা? ওকে। হ্যাঁ হাসান আলী, 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1। হ্যাঁ, 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1। ওকে, এটা আমি জাস্ট আপনাদেরকে মানে বলে দিলাম। তাহলে যদি আপনারা এটা প্রমাণ চান যে 0 ফ্যাক্টরিয়াল সমান 1, তাহলে একটু আমরা এইভাবে দেখি যে npn সমান n ফ্যাক্টরিয়াল ভাগ n মাইনাস n ফ্যাক্টরিয়াল, n মাইনাস n ফ্যাক্টরিয়াল। এখন n সমান যদি 1 হয়, n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে কি হবে দেখেন, 1p1 ইকুয়াল 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, আর 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে 1p1 মানে হচ্ছে 1, 1p1 মানে হচ্ছে 1। এখন এইখান থেকে দেখেন আমরা লিখতে পারি যে 1 ইকুয়াল, এইখানে থাকতেছে যেহেতু 1 মাইনাস 1, তার মানে এখানে আসছে 0 ফ্যাক্টরিয়াল। এখন যদি আমি এইটাকে এই পাশে নিয়ে আসি 0 ফ্যাক্টরিয়াল, তাহলে 1/1 সমান 1। এইভাবে আমরা প্রমাণ করতে পারি। আমি আসলে প্রমাণটা দেখাতে যাচ্ছিলাম না, যে এটা আসলে আমাদের কনসার্ন না, বাট কথা হচ্ছে যে 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, এটা আপনারা মাথায় ঢুকায় নেন, তাইলেই হবে, আর কিছু দরকার নেই। এখন আমরা একটু প্র্যাকটিসে যাই। দেখি এখানে কি আছে। এখানে বলা আছে যে ডটার শব্দটির সব অক্ষর নিয়ে যত উপায়ে সাজানো যায়। তাহলে ডটার শব্দটির ভিতরে আমাদের কি আছে এটা আমরা একটু দেখি। হ্যাঁ, ডটার শব্দটির ভিতরে আমাদের কি আছে এইটা আমরা একটু দেখি।
ক্লিয়ার, ওকে। তাহলে ডটার শব্দটির ভিতরে কতগুলো অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে বলছে ডটার শব্দটির সব অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যায়। আমি আগেই বলছিলাম যে যতগুলো শব্দ থাকবে, অক্ষর থাকবে, সবগুলো নিয়ে যদি হয়, অর্থাৎ মনে আছে কিনা, এন থেকে যদি আমি এন নেই তাহলে এন ফ্যাক্টরিয়াল, এই কথাটা আপনার মনে আছে কিনা? যদি থাকে তাহলে ডটারে আছে 8টা, 8টা থেকে আমি 8টাই নিলাম, তাহলে এর অ্যান্সার হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল। এর অ্যান্সার হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল, মানে হচ্ছে এটা আমার অ্যান্সার। ক্লিয়ার? দেখেন মানে ক্লিয়ার হচ্ছে কিনা। ডটার শব্দটির থেকে আমি যদি সাজাই, ডটার শব্দটির সব অক্ষর নিয়ে, সব অক্ষর বলছে, তার মানে যা ছিল সব আসবে। তাহলে যা ছিল সব আসা মানে হচ্ছে তার ফ্যাক্টরিয়াল, আমি আগেই বলেছি। সিমিলারলি আর্টিকেল শব্দটা যদি আমি দেখি, আর্টিকেল, তাহলে এখানে কয়টা অক্ষর আছে দেখি, 1 2 3 4 5 6 7। তাহলে 7টা থেকে যদি আমি 7টা নিয়েই সাজাই তাহলে এর অ্যান্সার হবে 7 ফ্যাক্টরিয়াল। তাহলে এর অ্যান্সার কি হবে? 7 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার কিনা বলেন? তাহলে ডটার এবং আর্টিকেল আমরা দুইটা দেখলাম। খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না, বা খুব সহজ মনে হচ্ছে না? এখন দেখেন আমরা কিন্তু ম্যাথে চলে আসছি। দেখেন আমরা কিন্তু এতক্ষণ বেসিক নিয়ে কথা বলছি, এখন আমরা এক্সাম্পলে চলে আসছি। এবার এক্সাম্পলের সাথে বেসিকের সাথে আমরা ম্যাচ করব। এক্সাম্পলের সাথে যখন বেসিককে আমি ম্যাচ করব, আপনারা দেখবেন কিন্তু যে খুব সহজে আমরা অ্যান্সার করে ফেলতে পারছি। আর হচ্ছে যে ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কি করবেন, শেয়ার করবেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। কেননা এটা খুবই কমপ্লেক্স একটা টপিক, খুবই কম কোচিং সেন্টারে বা হচ্ছে এই ক্লাসটা নিয়ে ডিসকাস করা হয়। এই জন্য আমরা চিন্তা করছি যে এই ক্লাসটা আমরা ওপেন করে দেবো সবার জন্য, শুধু আমাদের ব্যাচে যারা আছে তাদের জন্য না, পুরো বাংলাদেশের সবার জন্য এটা ওপেন করে দিব। কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং প্রত্যেকটা বিসিএস এ আপনার এইখান থেকে ম্যাথ থাকবেই, এটা আপনারা দেখতে পাবেন প্রিলিতে। সো 1 মার্ক আপনার কনফার্ম, এই আজকের ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনেন। তো দেখেন, তো এটা আমরা দেখলাম। এখন ইংরেজি বর্ণমালা থেকে এটা কিন্তু আমরা এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করছি, আপনাদের মনে আছে কিনা দেখেন। এই টাইপের ম্যাথ আমরা কিন্তু করছি, দেখি আপনাদের মনে আছে কিনা। এন সংখ্যক জিনিস হতে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস, কি মনে আছে? মনে পড়ে? দেখেন তো, এন পি আর, এই কথাটা বলছিলাম আমরা বেসিক এতক্ষণ বুঝাচ্ছিলাম, তখন এই কথাটাই বলছিলাম যে এন সংখ্যক জিনিস হতে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস। হ্যাঁ, তাহলে তাহলে এটা আমরা একটা এক্সাম্পল দেখি এটার। হ্যাঁ, তাহলে এটার একটা এক্সাম্পল দেখি যে ইংরেজি বর্ণমালার থেকে প্রতিবার 5টি করে বর্ণ নিয়ে কত প্রকারের শব্দ গঠন করা যাবে। তাহলে ইংরেজি বর্ণমালা কত আমার? 26টা, এটা তো আমরা জানি নাকি। 26টা থেকে প্রতিবারে আমি কয়টা নিব? 5টি নিব। প্রতিবারে যদি আমি 5টি নেই তাহলে 26টা থেকে আমি 5টি নিব, কত প্রকারের কতগুলো শব্দ গঠন করা যাবে? এই যে এতগুলো শব্দ গঠন করা যাবে। তাহলে এটা সমান কত? কি বলছিলাম, নিচে যদি 5 থাকে তাহলে উপরের সংখ্যাটাকে এক এক করে 5 বার কমাবো। তাহলে 26 25 24 23 22 গুণ করে দেন, অ্যান্সার হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? সহজ মনে হচ্ছে না? কনফিউশন আছে এখনো? বলেন, এখনো কি আপনাদের কোনো কনফিউশন আছে? এই যে আমরা করাচ্ছি এক্সাম্পল সহকারে, এখন এই যে আমরা ক্লাসগুলো করতেছি, আপনারা যারা সাথে আছেন অবশ্যই আপনারা যেটা করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে আমার সাথে থাকবেন। ক্লিয়ার? সবাই বলছেন ক্লিয়ার? ভেরি গুড। তাহলে আমরা মুভ করি, এইটা একটু আমরা দেখি। আমরা এখন অলরেডি কিন্তু টাইপ 3 তে চলে আসছি, আমরা চলে আসছি। এন সংখ্যক বর্ণের মধ্যে আর সংখ্যক এক জাতীয়, এস সংখ্যক ভিন্ন জাতীয়। ধরেন এতক্ষণ আমরা একটা জিনিস দেখছিলাম, দেখেন ডটার, DAUGHTER। আচ্ছা, এটা একটা বড় করে দেখাই, DAUGHTER। আপনাদের একটা কোশ্চেন আসছে কিনা যে আমি 8টা থেকে 8টা নিয়েই সাজালাম, আমরা জানি এখানে 8টা আছে, আমরা জানি এখানে 8টা বর্ণ আছে, আমরা জানি 8টা থেকে 8টা নিয়েই সাজালাম, কিন্তু একটি খেয়াল করে দেখেন যে এই 8টার ভিতরে কোনো সিমিলারিটি নাই, এখানে 8টাই ভিন্ন ভিন্ন।
এইখানে 8টা বর্ণই হচ্ছে কি সবাই ভিন্ন ভিন্ন, কারোর সাথে কারো কোনো ম্যাচ নাই। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে 8টা থেকে অর্থাৎ n থেকে n নিলে হবে হচ্ছে আমার n ফ্যাক্টরিয়াল। কন্ডিশনটা কি, যে এই n সংখ্যক জিনিস সবাই ভিন্ন ভিন্ন, এদের ভিতরে কোনো সিমিলারিটি থাকবে না। কিন্তু যদি ঘটনাটা এইরকম হয় ধরেন হচ্ছে যদি ঘটনাটা এরকম হয় যে আমার শব্দটা হচ্ছে ডিগ্রি, আমার শব্দটা হচ্ছে কি ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি। এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে 3টা সিমিলার বর্ণ আছে। এই যে 3টা সিমিলার বর্ণ যে আছে, তাহলে সমস্যাটা হচ্ছে কি, সমস্যাটা হচ্ছে যে আমি যখন সাজাচ্ছি এই ই কে, এই 3টা ই সাজানোর ভিতর কোনো এক সময় চলে আসবে। এই ই কে যদি আমি এইখানে নেই আর এই ই কে যদি আমি এইখানে নেই, আলটিমেটলি কি কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। তাহলে এই জিনিসগুলো আমার কনসিডার করতে হবে। আমার যখন সাজানোর সময় আমি যখন সবগুলো ভিন্ন ভিন্ন ছিল, তখন কিন্তু আমি আগে পরে পজিশন চেঞ্জ করলে নতুন আরেকটা বিন্যাস আমার চলে আসছে। কিন্তু যখন আমার সিমিলার জিনিস চলে আসছে, তখন তাদের পজিশন চেঞ্জ করলেও আলটিমেটলি কিন্তু আমার বিন্যাস কিন্তু চেঞ্জ হয় না। এই জন্য আমার এই টাইপটায় টাইপ 3টা এই জন্যই। তাহলে আমি টাইপ 3তে কি দেখব, যে বলছে n সংখ্যক বর্ণের মধ্যে আমার n সংখ্যক বর্ণের মধ্যে আমি n সংখ্যকই নিব, কিন্তু সেই n সংখ্যকের ভিতরে r হচ্ছে এক জাতীয়, s হচ্ছে ভিন্ন এক জাতীয়, এই ধরনের জিনিস হয়। তাহলে তার কি হবে, তার যেটা হবে আমরা জানতাম হচ্ছে n থেকে n যেখানে সবাই ভিন্ন, যেখানে n থেকে n সবাই ভিন্ন, তার ক্ষেত্রে ছিল হচ্ছে আমার n ফ্যাক্টরিয়াল। আর n থেকে n কিন্তু সেখানে r হচ্ছে এক ধরনের এক জাতীয়, s এক জাতীয়। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, যে এইটাও n ফ্যাক্টরিয়াল, কিন্তু যারা হচ্ছে এক জাতীয় তাদের ফ্যাক্টরিয়াল দিয়ে আবার ভাগ হবে। এইটুকু হচ্ছে ডিফারেন্স আগের ম্যাথের সাথে এই ম্যাথের ডিফারেন্স হচ্ছে এইটুকু। অর্থাৎ আগে ছিল n থেকে n নিয়ে আমার সাজানো যায় n ফ্যাক্টরিয়াল, আর এইখানে তাই n ফ্যাক্টরিয়াল, কিন্তু যারা হচ্ছে সমজাতীয় তাদের ফ্যাক্টরিয়াল দিয়ে আমি ভাগ দিয়ে দিব। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। যে ধরেন হচ্ছে আমার একটা ম্যাথ আছে ফ্রিডম, FREE ফ্রিডম, DOM। এখন বললাম ফ্রিডম থেকে সবগুলা বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায়, ফ্রিডম থেকে সবগুলা বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায়। এখন দেখেন ফ্রিডমের ভিতরে F আছে কয়বার, একবার, ওকে। আর আছে কয়টা, একটা। ই আছে কয়টা, দেখেন এখানে ই আছে 2টা। তাহলে ডি আছে কয়টা, একটা। ও আছে কয়টা, একটা। এম আছে কয়টা, একটা। সবই ওকে। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে, তাহলে আমরা গুনবো কয়টা আছে, 1 2 3 4 5 6 7। তাহলে 7 ফ্যাক্টরিয়াল এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যেহেতু 2টা ই আছে, ওই 2 ই কে আমরা ভাগ দিয়ে দেব। এইটা হচ্ছে আমার ডিফারেন্স, জাস্ট এইটুকুই। এই পর্যন্ত ক্লিয়ার করেন কিনা দেখেন। তাহলে আমরা যদি এটা যদি ক্লিয়ার থাকেন, তাহলে সায়েন্সের একটু এক্সাম্পলটা দেখি। সায়েন্সে কয়টা শব্দ আছে দেখেন, এক সব বর্ণ, 1 2 3 4 5 6 7। এখানেও আমার 7টা বর্ণ আছে। তার ভিতরে এই সি, এখানে দেখেন এইখানে হচ্ছে আমার এই সি যেটা, এই সি হচ্ছে ডাবল আছে। এখানে ই যেটা, এটা ডাবল আছে দুইবার, অর্থাৎ সি 2টা আছে, ই 2টা আছে। হ্যাঁ, এস আছে কয়টা, একটা। আই আছে কয়টা, একটা। এন আছে কয়টা, একটা। তাহলে এইটার কি হবে, এইটার ক্ষেত্রে হবে 7 ফ্যাক্টরিয়াল। সি আছে 2টা, ওই 2 ফ্যাক্টরিয়াল, আবার ই আছে 2টা, ওইটার ফ্যাক্টরিয়াল। তাহলে এখন কি পারা যাবে না? এই যে এই পর্যন্ত দেখালাম, এইটুকু ক্লিয়ার কিনা? যারা আছেন আমার সাথে, এইটুকু ক্লিয়ার কিনা কাইন্ডলি বলবেন। এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা আপনাদের থেকে একটু জানতে চাচ্ছি। অ্যান্সারটা কত হবে তাহলে? আচ্ছা, সাইদুর সুমন বলছেন যে এটার অ্যান্সার কত হবে। এটা খুব খুব ভালো একটা কোশ্চেন করছে, যে এটার অ্যান্সার তাহলে কত হবে আমার। এই ফ্যাক্টরিয়াল পর্যন্ত যদি রেখে দিই, তাহলে কি আমার অ্যান্সার হবে? তাহলে আমার অ্যান্সার হবে না। তাহলে কি করতে হবে? ঠিক আছে, খুব ভালো একটা কোশ্চেন করছেন, এটা দেখাচ্ছি। বাট এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ সমাধানটা করে দিচ্ছি, আগে এইটুকু ক্লিয়ার কিনা দেখেন। সমাধান করে দিচ্ছি, নো ওয়ারি, সমাধান করে দিচ্ছি, জাস্ট এই পর্যন্ত আসেন, এইটুকু ক্লিয়ার কিনা।
দেখেন এখানে আসলে কি গুণের একটা ব্যাপার আছে তো, হ্যাঁ গুণের ব্যাপার আছে। সো ওই জিনিসটা আমি একটু দেখাবো। যেমন এইখানে দেখেন, এইখানে বলা আছে হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল। 7 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে বলা আছে 2 ইন্টু 1। তাহলে এই 2 ইন্টু 1, এই 2 ইন্টু 1 কাটা যাবে, তাহলে বাকি থাকে কি 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3। এটা গুণ করবেন, গুণ করে যা হবে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? সিমিলারলি এখানেও তাই, 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আর এখানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 গুণ 2। তাহলে এটা দিয়ে কেটে দিলাম, এখানে এটা দিয়ে কাটলাম 2, বাকি যা থাকে এটাকে গুণ করে নেব। অর্থাৎ আমরা নর্মাল কাটাকাটি করে যেভাবে ম্যাথ করি এটাও সিমিলার তাই, এইটাও সিমিলার তাই। সো এটা নিয়ে কোনো সমস্যা নাই, আপনারা যদি ওইটুকু বুঝতে পারেন যে কিভাবে করবেন তাহলে বাকিটাও আপনারা করতে পারবেন। এই পর্যন্ত যারা আছেন আমার সাথে এখন বলেন আপনারা ক্লিয়ার কিনা বা বুঝতে পারছেন কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা এই পর্যন্ত? ওকে, তাই যদি হয় তাহলে আমরা এই ম্যাথটা করি। নিচের ম্যাথটা আমরা একটু দেখি। এখানে কি আছে যে এক ব্যক্তির 4টি লাল, 4টি হলুদ, 3টি নীল পতাকা আছে। সবকটি পতাকা, কি বললো, সবকটি পতাকা একই সারিতে যদি সাজিয়ে রাখি তাহলে কতগুলো সংকেত তৈরি করা যাবে। অর্থাৎ একই সারিতে আমি 4টা লাল, 4টা হলুদ, 4টা নীল যদি আমি সাজাই তাহলে কতগুলো সংকেত তৈরি করা যাবে। দেখেন যদি আমি লাল একটা চেঞ্জ করে হলুদ দেই, হলুদ একটা চেঞ্জ করে যদি আবার নীল দেই তাহলে কিন্তু সংকেত আপনার চেঞ্জ হতে থাকবে। তাহলে টোটাল এখানে কয়টা আছে দেখেন, এখানে আছে 4, এখানে 4, এখানে 2, টোটাল আছে হচ্ছে, টোটাল পতাকা, মোট পতাকা হচ্ছে 10টি। তাহলে এইখানে আমার মানে কত প্রকারে সংকেত তৈরি করা যাবে, তাহলে আমার এখানে কি হবে, সংকেত তৈরি করা যাবে। আমরা কি বলছিলাম, মোট যা থাকবে তার ফ্যাক্টরিয়াল, আর যেগুলা হচ্ছে সমজাতীয় থাকবে, যেমন 4টা লাল তাহলে এই 4 ফ্যাক্টরিয়াল, 4টা হলুদ এই 4 ফ্যাক্টরিয়াল, এইখানে হচ্ছে আবার 2টা নীল তাহলে এই 2 ফ্যাক্টরিয়াল। এখন এইটা হচ্ছে আমার অ্যান্সার। আপনারা বলবেন কিভাবে যে এইটা থেকে কিভাবে অ্যান্সার বের করব। এইখান থেকে আপনার ওই কাটাকাটি করে বের করতে হবে আপনার, হ্যাঁ এখান থেকে আপনাদের ওই কাটাকাটি করে করতে হবে। কিভাবে, এখানে একটা জিনিস দেখানোর আছে, এই যেমন 10, 9, 8, 7, 6, 5 এই পর্যন্ত আসার পরে দেখেন 4, 3, 2, 1, তার মানে হচ্ছে কি আসলে 4 ফ্যাক্টরিয়াল এটা। আবার নিচেও আমার 4 ফ্যাক্টরিয়াল আছে, এই জন্য আমি ওইটা 4 ফ্যাক্টরিয়াল রেখে দিলাম আর কি। আবার এখানে 4 গুণ 3 গুণ 2, আর এখানে আবার আছে 2, তাহলে এইটা কেটে গেল। এইখান থেকে এই 4 আর এই 2 মিলে হচ্ছে 8, এই 8 কেটে গেল। এইখানে হচ্ছে 3 আর এই 2 হচ্ছে 6, এই 6 কেটে গেল। তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে কত, 10 গুণ 9 গুণ 7 গুণ 5, এটা হচ্ছে আপনার অ্যান্সার। দেখেন এইটুকু আপনারা ক্লিয়ার কিনা, এই যে আমরা কি করলাম যে টাইপ 3 ম্যাথগুলো করলাম। আপনারা যারা সাথে আছেন আমার মনে হয় যে এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার। বিন্যাস সমাবেশ ম্যাথ কিন্তু খুবই সহজ আপনি যদি একবার ধরতে পারেন। হ্যাঁ, বিন্যাস সমাবেশ ম্যাথগুলো খুবই সহজ যদি আপনি একবার ধরতে পারেন। আপনারা আমার সাথে আছেন এবং তাহমিনা আক্তার আবার একটু বলেন। আচ্ছা, এখানে দেখেন আমরা বলছিলাম যে আমার 10টা পতাকা আছে, তার ভিতর 4টা লাল। আমার 10টা পতাকা আছে, তার ভিতর হচ্ছে কি আমার 4টা লাল, এই যে আমি লাল কালি দিলাম। আবার ধরেন আছে 4টা আছে কি আমার হলুদ, এই যে আমি হলুদ দিয়ে দেখাইলাম। আবার আছে আমার 4টা নীল, তাহলে আমি হচ্ছে এই যে নীল দিয়ে, সরি 2টা হচ্ছে নীল, এই নীল দিয়ে আমি দেখাইলাম এখানে। তাহলে আমার মোট হচ্ছে 10টা, তার ভিতর যেহেতু 4টা লাল তাহলে 4 ফ্যাক্টরিয়াল ভাগ 4টা হলুদ, 4 ফ্যাক্টরিয়াল ভাগ 2টা নীল, 2 ফ্যাক্টরিয়াল ভাগ, আর টোটাল হচ্ছে 10, উপর হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল। আই থিঙ্ক এই পর্যন্ত আপনারা ক্লিয়ার।
সাবিনা ইয়াসমিন শিলা, এই যে আবার বললাম যে নিচে কিভাবে আসলো এটা, যদি শুনে থাকেন তাহলে রেসপন্স করেন যে এবার ক্লিয়ার কিনা। বিশেষ করে তাহমিনা আক্তার এবং সাবিনা ইয়াসমিন শিলা, আপনারা দুইজনই হচ্ছে কমেন্ট করেন যে এই যে বললাম আবার যে কিভাবে আসলো এটা ক্লিয়ার কিনা। তাহলে ভাই আমি কাটাকাটি করাটাই বুঝতেছি না। আচ্ছা, কাটাকাটি করাটাই বুঝতেছেন না? কাটাকাটি করাটা তো বুঝতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের ম্যাথের বেসিক। এটা হচ্ছে আপনারা যদি এই জায়গায় যদি উইক হন তাহলে আপনি হচ্ছে সুমাইয়া আক্তার, আমি জানি না আপনি আমাদের ব্যাচের কিনা। আমরা হচ্ছে আমাদের ব্যাচে আমাদের বেসিক যে ক্লাসগুলো আছে এই জায়গাগুলোতে আমরা এই জিনিসগুলো দেখাই যে এই কাটাকাটির জায়গাটা কিভাবে স্ট্রং করতে পারেন। তো দেখেন আমরা এইভাবে কি করছি, টোটাল হচ্ছে আমার 10 ফ্যাক্টরিয়াল, যেহেতু 10টা পতাকা আবার 4টা লাল, এই জন্য এই 4 দিয়ে ভাগ, একই জাতীয় জিনিস থাকলে আমরা কি বলছিলাম যে নিচে ভাগ হয়ে যাবে। 4টা হলুদ এই 4 ফ্যাক্টরিয়াল, আর 2টা নীল এই 2 ফ্যাক্টরিয়াল। এখন এইখান থেকে আমরা কাটাকাটি করব। তা ফ্যাক্টরিয়াল মানে কি আমরা বলছিলাম, যা থাকবে তার থেকে 1 পর্যন্ত, 10, 9, 8, 7, 6, 5 আর এই 4 ফ্যাক্টরিয়াল। যেহেতু নিচে 4 ফ্যাক্টরিয়াল আছে এই জন্য আমি উপরে 4 ফ্যাক্টরিয়াল রেখে দিলাম। এখানে 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, এই 4 ফ্যাক্টরিয়াল কাটা, এই 4 ফ্যাক্টরিয়াল কাটা, উপরে উপরে কেটে গেল। এই যে 4 ফ্যাক্টরিয়াল, এই 4 ফ্যাক্টরিয়াল মানে আসলে কত, এই 4 ফ্যাক্টরিয়াল মানে আসলে কত, এই 4 ফ্যাক্টরিয়াল মানে আসলে কিন্তু হচ্ছে আমার 4 গুণ 3 গুণ 2। তাহলে দেখেন এই 4 আর এই 2 মিলে হয় 4 দুগুণে 8, এই 8 কেটে দিলাম। এই 3 আর এই 2 মিলে হয়েছে 6, এই 6 কেটে দিলাম। তাহলে আলটিমেটলি আমার কি থাকতেছে, 10 গুণ 9 গুণ 7 গুণ 5, এইটা থাকতেছে আমার। আর একটু দ্রুত করলে ভালো হতো। হ্যাঁ দ্রুতই করতেছি, বাট সবাই তো আসলে দ্রুত নিতে পারে না, এই জন্য একটু স্লো করতে হচ্ছে আর কি। হ্যাঁ সাথে থাকেন, আমরা আরো প্র্যাকটিস করি, আরো এক্সাম্পল করি। তাহলে আমার মনে হয় যে এই জায়গাটা, এই যে আমরা 3টে এক্সাম্পল দেখলাম, হ্যাঁ এই যে আমরা 3টে এক্সাম্পল দেখলাম, আমার মনে হয় যে এই জায়গায় আপনাদের সমস্যা থাকার কথা না। আয়েশা সিদ্দিকা করে ফেলছে যে 5040, 5040, ভেরি গুড। আপনারা হচ্ছে এই যে বেসিক যে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা কিন্তু স্ট্রং করে ফেলতে হবে আপনার। এই জাতীয় আপনার বিন্যাস সমাবেশের ম্যাথ করতে গেলে এই জাতীয় জিনিসগুলো আপনার স্ট্রং করে ফেলতে হবে। কেননা আপনি জানেন যে আমাদের হচ্ছে এক্সাম হলে কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। সো যত বেশি আপনারা এই প্র্যাকটিসগুলো করতে পারেন যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলার জন্য, এটা আপনারা কিন্তু করে ফেলবেন। এবং আমাদের যেই বেসিক ক্লাস ছিল ওইখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম কিভাবে মানে খুব দ্রুত শর্টকাট ওয়েতে গুণগুলা বড় বড় গুণ আমরা করতে পারি। হ্যাঁ আমাদের যারা হচ্ছে ব্যাচ 1-এর স্টুডেন্ট আছে তারা এই ক্লাসটা পেয়েছে, আর যারা ব্যাচ 2 এর তারা এই ক্লাসটা এখনো পায়নি, তাদের এই ক্লাসটা আমাদের করানো হবে। অর্থাৎ এই যে বিভিন্ন মানে মেকানিজমে শর্টকাট ওয়েতে এই যে যে এই যে যে ক্যালকুলেশনগুলো এগুলো কি খুব দ্রুত কিভাবে করা যায়, খুব দ্রুত কিভাবে হচ্ছে রুট ওভার করা যায়, খুব দ্রুত কিভাবে হচ্ছে আমরা দশমিক বের করতে পারি, দশমিক থেকে ভগ্নাংশে যেতে পারি, বা হচ্ছে রুট ওভার করতে পারি, বা এই যে যেই বিষয়গুলো যেগুলো আমাদের খুব বেশি দরকার হয়, কোনটি হচ্ছে আমার মৌলিক সংখ্যা, এই জিনিসগুলো আমরা আমাদের বেসিক ক্লাসে বা হচ্ছে আমাদের যেই রেগুলার ক্লাসগুলো আছে এগুলো আমরা করিয়েছি। আমাদের ব্যাচ 1 যারা ছিল তারা করেছে, ব্যাচ 2 এর যারা তাদের এই ক্লাসগুলো হয়নি। সো যারা আমাদের স্টুডেন্ট তাদের এগুলো জেনে থাকার কথা, আর যারা জানেন না তাদেরকে বলবো যে আপনারা এই জায়গাগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। ওকে, তারপরে আমরা চলে যাই যে আমাদের টাইপ 4-এ। এখন আমরা হচ্ছে দেখলাম যে n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস, n সংখ্যক জিনিস হচ্ছে r সংখ্যক জিনিস, n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস, যেখানে হচ্ছে r সংখ্যক এবং s সংখ্যক জিনিস হচ্ছে আমাদের সমজাতীয় থাকবে। এখন আমাদের বলছে কি যে কতগুলা ক্ষেত্রে কতগুলা শব্দে একত্রে রেখে বা পাশাপাশি রেখে আমরা যদি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে যদি এই ধরনের কথা থাকে যে আমরা একত্রে রাখবো। হ্যাঁ সাবিনা ইয়াসমিন ইউনিক কিছু আইডিয়া দিয়েছিলাম, আপনি যেহেতু আমাদের ক্লাস করেছেন আপনি জানেন। জুলকার নাইন, উচ্চতর গণিতের অধ্যায় বিজ্ঞান এবং ছাত্রছাত্রীদের কাছে পানি না, এটা ভুল কথা। এই এই চ্যাপ্টারটা বিন্যাস সমাবেশ, এটা বিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে এটা পানি না, এটা তাদের কাছেও জম।
শুধু আপনাদের কাছে না, আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে বলতেছি, আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, আমার নিজের ম্যাথের ব্যাচ ছিল, অ্যাডমিশনের ব্যাচ ছিল, আমি এটা দেখছি বিন্যাস সমাবেশ এই যে যে বিষয়টা, এই বেসিক জিনিসটাই অনেকে বুঝে না, মানে সায়েন্সের স্টুডেন্ট যারা। সুতরাং আমি ওইভাবেই আপনাদের ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি, যে ধরে নিচ্ছি আপনারা কিছুই জানেন না, ওই জায়গা থেকে বোঝানোর চেষ্টা করতেছি। রাসেল মিয়া বলেছেন লেখাগুলো একটু বড় করে লিখলে ভালো হয়, প্রশ্নগুলো বোর্ডের উপরে লিখে নিচে ফ্রেশ জায়গা রাখলে ক্লিয়ার দেখা যেত। ধন্যবাদ রাসেল মিয়া, সাথে থাকার জন্য ধন্যবাদ। ডালিয়া মাহমুদ, আপনি কাউকে শেয়ার করে রাখেন। আচ্ছা ঠিক আছে, এটা অন্য একজনকে বলেছেন। আয়েশা সিদ্দিকা, ক্লিয়ার। তাহলে আমরা এই জায়গায় আসি। এইখানে কথা হচ্ছে কি যে কতগুলো শব্দে একত্রে রেখে আমাদের যদি এরকম থাকে, তাহলে আমাদের প্রথম যে কাজটা করব, যে আমাদের কতগুলো শব্দকে বা অক্ষরকে, কতগুলো শব্দ বা অক্ষরকে যদি আমার একত্রে রাখতে হয়, এখানে শব্দ না হয় অক্ষর বা বর্ণ হতে পারে, অক্ষরকে, কতগুলো অক্ষরকে একত্রে রেখে যদি এই কথাটা বলা থাকে, তাহলে যেটা করব, যেই কটাকে আমি একত্রে রাখবো ওইগুলাকে আমি একটা অক্ষর বিবেচনা করব, ওইগুলাকে আমি একটা অক্ষর বিবেচনা করব, এবং এরা নিজেদের ভিতরে সাজবে। এদেরকে যে আমি একটা অক্ষর বিবেচনা করবো, আবার এরা নিজেরাও সাজবে। যেমন ধরেন হচ্ছে আমার এরকম ধরলাম যে ডিগ্রি, ডি ই জি আর ডবল ই, ডিগ্রি। এখানে আমি কি বললাম যে এখানে বললাম যে যারা হচ্ছে এখানে ব্যঞ্জন বর্ণ, যেমন হচ্ছে ডি জি আর, এরা হচ্ছে একত্রে থাকবে, সবসময় একত্রে থাকবে। এইভাবে কতভাবে সাজানো যায়, এইভাবে কতভাবে সাজানো যায়, অর্থাৎ ডি জি আর সবসময় একত্রে থাকবে, এবং এই একত্রে রেখে কতভাবে সাজানো যায়। তাহলে দেখেন এখানে সাজানোটা আসলে কেমন হতে পারে, যে ডি জি আর এই যে একত্রে আছে, এটা কিন্তু একত্রে আছে, আবার ডি আর জি এটাও কিন্তু একত্রে আছে। দেখেন তিনটা কিন্তু একত্রে আছে, তার মানে এরা যখন একত্রে থাকবে, এরা কিন্তু নিজেদের ভিতরে কি হতে পারে, রিঅ্যারেঞ্জ হতে পারে, বা সাজতে পারে, বা হচ্ছে বিন্যাস হতে পারে এখানে। তো এই ধরনের যখন ঘটনা ঘটবে আমার, যে আমি একত্রে রাখবো আবার নিজেদের ভিতরে ঘটবে, তো তখন কি হচ্ছে, এটার ক্ষেত্রে কি হবে, তাহলে দেখেন আমরা কি বলছি, যখন যেগুলোকে আমি একত্রে রাখবো সেগুলোকে আমি একটা অক্ষর বিবেচনা করব। তাহলে সেগুলোকে যদি আমি একটা অক্ষর বিবেচনা করি, তাহলে টোটাল যেহেতু আমার অক্ষর 6, এই তিনটাকে আমি একটা করলাম, বাকি থাকে হচ্ছে 3, তাহলে হবে হচ্ছে এখানে আমার টোটাল 4। তাহলে আমার এই অ্যান্সারটা কি হবে, প্রথমে আমি লিখবো যে আমার এইখানে 4 ফ্যাক্টরিয়াল, প্রথমে লিখবো আমি 4 ফ্যাক্টরিয়াল, কিন্তু 4 এর ভিতর দেখেন তিনটা ই আছে একই রকম, তাহলে আমরা বলছিলাম যেগুলো একই রকম আছে সেগুলো আমার ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল। এখন দেখেন এই যে যে তিনটাকে আমি একত্রে রাখছিলাম, ওরা নিজেদের ভিতর রিঅ্যারেঞ্জ হচ্ছে, তিনটার ভিতর রিঅ্যারেঞ্জ হচ্ছে, তাহলে আর থেকে আর রিঅ্যারেঞ্জ হলে আর ফ্যাক্টরিয়াল, 3 থেকে 3 রিঅ্যারেঞ্জ হলে 3 ফ্যাক্টরিয়াল, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে এইটা কেটে গেল, আমার অ্যান্সার হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। তাহলে 4 ফ্যাক্টরিয়াল মানে কত, 4 ইন্টু 3 ইন্টু 2, 3 4 12, 12 দুগুণে 24। আমরা একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। মানে এই যে যেই পর্যন্ত করালাম, মানে মনে হতে পারে যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কোনো সমস্যা নেই, যত বেশি এক্সাম্পল তত বেশি ক্লারিফিকেশন। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে গেলে এই জায়গাটা আপনাদের আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে বললাম যে সায়েন্স এর স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, তাহলে সায়েন্সের ভিতর স্বরবর্ণ কি কি আছে এগুলো আমরা একটু খুঁজি। সায়েন্সের ভিতর স্বরবর্ণ আছে এই একটা, আর এই একটা, দুইটা, এক এসিআই, এই আর একটা আছে তিনটা, ইএনসিই, সায়েন্স, তিনটা স্বরবর্ণ আছে। তাহলে এই তিনটা স্বরবর্ণকে কি করব, আমরা এক জায়গায় রাখবো। ভালো করে বোঝার চেষ্টা করেন, তিনটা স্বরবর্ণকে এক জায়গায় রাখবো। তাহলে আমরা বলছিলাম যেগুলাকে আমি এক জায়গায় রাখবো সেগুলোকে প্রথমে আমি একটা মনে করব, একটা অক্ষর বিবেচনা করব প্রথমে। তাহলে এখানে যদি আমার টোটাল বর্ণ কয়টা আছে, 1 2 3 4 5 6 7, তাহলে টোটাল বর্ণ আছে 7টা, তার ভিতর তিনটাকে যদি বাদ দেই, তিনটাকে আমি একটা বিবেচনা করলাম, তাহলে আমি প্রথমে ধরে নিই আমার এখানে বর্ণ আছে 4 + 1 = 5টা, ওই তিনটাকে আমি একটা ধরছি, বাকি 4টা, সব মিলায় 5টা। তাহলে আমার এখানে বিন্যাস হবে কি 5 ফ্যাক্টরিয়াল, নরমালি যেটা হওয়ার কথা। এখন এর ভিতর দেখি আমার কোনো রিপিট আছে কিনা, তাহলে দেখলাম যে এর ভিতরে আমার রিপিট আছে, সেই সি আছে, দেখেন স্বরবর্ণের বাইরে সি আছে আমার রিপিট। তাহলে এখানে আমার এই রিপিট যেহেতু দুইটা আছে, এই 2 দিয়ে ভাগ দিলাম। এবার দেখি আর কোনো আছে কিনা, এখানে এস আছে, এন আছে, রিপিট নাই। এবার চলে আসেন যে যেগুলাকে আমি একটা ধরছিলাম,
সেগুলোর ভিতর। তাহলে ওইখানে কয়টা ছিল আমার? ওইখানে ছিল আমার 3টা, কিন্তু 3টার ভিতরে দেখেন আবার রিপিট আছে। তাহলে 3টা থেকে নিয়ে 3টা সাজানো যায় 3 ফ্যাক্টরিয়াল, আর তার ভিতরে যেহেতু আবার রিপিট আছে 2, তাহলে হচ্ছে এই 2 ফ্যাক্টরিয়াল। দেখেন আমি একবারে কিন্তু ম্যাথটা আমি করে ফেললাম। তাহলে এখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা জাস্ট এখন ক্যালকুলেট করে ফেললেই হয়ে যাবে আমার। এখানে 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু আবার এই 3 ইন্টু 2, আর নিচে আছে 2 ইন্টু 2। তাহলে এই 2 এই 2 এই 2 এই 2 কাটা, এখানে থাকতেছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 3। তাহলে কত হচ্ছে দেখেন, 3 3 9, 4 নং 36, 36 আর 5, 36 সাথে 5 গুণ করলে কত হয়? 5 গুণ 36 আমরা করে ফেলি। 5 ছক 30 এর 0, হাত থেকে 3, 3 5 15, 18, 180। কঠিন লাগলো বলেন তো? একটু একটু রেসপন্স করেন, আমরা আরেকটা এক্সাম্পল করবো, এটার সমস্যা নাই। কিন্তু এই যে যেটুকু করলাম দেখেন, যদি আপনি ধরতে পারেন, আরেকবার বলেন এটা। ওকে স্যার, আরেকবার রিপিট করলে ভালো হয়। তাহলে দেখেন আরেকবার দেখি আমরা। যা করছি ওই পাশে থাক, আমরা একটু এই পাশে আবার দেখি। বলছে যে সায়েন্সের স্বরবর্ণগুলোকে একত্রে রেখে। তাহলে স্বরবর্ণ কি কি আছে এখানে? স্বরবর্ণ আছে এই যে আই, ই, এই ই, 3টা আছে স্বরবর্ণ। হ্যাঁ, এই যে আই, ই এবং ই, 3টা। তাহলে এই 3টাকে আমি একটা অক্ষর মনে করব। 3টাকে যেগুলো আমার একত্রে কথা বলবে সেগুলোকে আমি একটা অক্ষর মনে করব। 3টাকে আমি একটা মনে করলাম, তাহলে বাকি থাকে কয়টা? 4টা। এই 1 2 3 4, এই 4টা, তাহলে টোটাল আমার 7টা। তাহলে এই 4টা আর বাকিগুলোকে আমি একটা মনে করব। তাহলে এই 4 আর এই 1 5, তাহলে এখন আমার শব্দ বা অক্ষর দাঁড়াইলে হচ্ছে 5টা। এই 5টাকে আমি সাজাবো কিভাবে? আমি বলছিলাম যে 5টা থেকে 5টা সাজানো মানে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল। তো 5 ফ্যাক্টরিয়াল দিলাম, কিন্তু এর ভিতরে আবার দেখলাম যে 2টা সি আছে, যেহেতু একই জাতীয় জিনিস তাহলে ওইটা দিয়ে ভাগ দিলাম। এখন এই পর্যন্ত ক্লিয়ার হওয়ার কথা, কিন্তু ওই যে 3টাকে যে আমি একটা ধরছিলাম, তারা তো নিজেদের ভিতরেও কি রিঅ্যারেঞ্জ হবে? তাহলে নিজেদের ভিতরে কিভাবে রিঅ্যারেঞ্জ হবে? 3টা থেকে রিঅ্যারেঞ্জ হবে 3 ফ্যাক্টরিয়াল, কিন্তু তার ভিতর ই আছে 2বার, এই জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এটা হচ্ছে আমার সেই অ্যান্সার। আমার মনে হয় যে এবার ক্লিয়ার আপনারা। রাকিব খান, আর একটু দ্রুত করা যায় না? আসলে আর একটু দ্রুত করলে অনেকেই বুঝবে না। জুলকার নাইন, সহজই লাগছে, এইচএসসিতে এত সহজে বুঝিনি, ধন্যবাদ। জান্নাতি লাইবা নুপুর, ধন্যবাদ। হাবিবুর রহমান বললেন ক্লিয়ার, ধন্যবাদ। রাকিব হুসাইন, কঠিন লাগছে, আচ্ছা সাথে থাকেন। আমরা আরেকটা করি, সবাই দ্রুত ক্যাচ করতে পারবে না, রাইট? হ্যাঁ, এটাই হচ্ছে কথা। এই ডিজিটালকে আরেকটু দেখি। ডিজিটালে কি আছে যে শব্দে স্বরবর্ণগুলোকে আমরা একত্রে রাখবো। হ্যাঁ, তাহলে এখানে দেখেন ডিজিটাল শব্দে স্বরবর্ণ আছে কয়টা? এই একটা, এই একটা, এই একটা, 3টা। আর ব্যঞ্জনবর্ণ বাকি থাকে কয়টা? এই একটা, এই একটা, 2টা, এই একটা, এই একটা, টোটাল হলো কয়টা? 7টা। তার ভিতর দেখেন এই যেগুলোকে আমি একত্রে রাখবো সেগুলোকে আমি একটা ধরবো, বাকি হচ্ছে আমার কয়টা? 4টা। তাহলে 4 আর 1, তাহলে আমার প্রথমে আমি ধরে নেব এখানে আমার 5টা বর্ণ আছে। হ্যাঁ, তাহলে 5টা বর্ণকে আমি 5 ফ্যাক্টরিয়াল দিব। 5টা বর্ণ থেকে 5টা বর্ণ 5 ফ্যাক্টরিয়াল সাজানো যায়। এই 5টা বর্ণের ভিতর কোনো রিপিট আছে? দেখলাম ডি আছে, জি আছে, টি আছে, এল আছে, কোনো রিপিট নাই। তাহলে এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু যেই তিনটাকে আমি একটা ধরছি, অর্থাৎ আই, আই আর এ, এই 3টাকে তো আমি একটা ধরছিলাম। তাহলে এর ভিতরে এই 3টা নিজেদের ভিতর সজ্জিত হতে পারে 3 ফ্যাক্টরিয়াল ভাবে, কিন্তু তার ভিতরে আবার 2টা সিমিলার আছে, এই জন্য হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। এই জন্য এটা হচ্ছে এটার অ্যান্সার। আমার মনে হয় দেখেন এবার আপনারা ক্লিয়ার। সায়েদ মাহমুদ হোসাইন, ধন্যবাদ। এবার দেখেন আপনারা ক্লিয়ার। আমি আপনাদেরকে কিন্তু এই যে দেখেন যত হচ্ছে এক্সাম্পল করাচ্ছি তত কিন্তু আপনাদের কাছে সহজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যত আপনারা এক্সাম্পল করবেন তত কিন্তু আপনাদের কাছে সহজ হয়ে যাচ্ছে। ডালিয়া, ধন্যবাদ আপনাকে। দেখেন এখন কি ইজি লাগছে না? পানির মতো একেবারে সহজ। কি কঠিন কঠিন জিনিস, এটা এইভাবে না এইভাবে। আমি কিন্তু এক লাইনে একটা ম্যাথ করে দিচ্ছি, এক লাইনে। এই এক লাইনে আপনি রিটেনও করতে পারবেন, প্রিলিতেও করতে পারবেন। ইভেন যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিচ্ছেন অ্যাডমিশন কোর্সের জন্য, তারা যদি আমার এই ক্লাসটা দেখে থাকেন, তারা তাদের বুয়েট এক্সামের ইঞ্জিনিয়ারিং এর রিটেনে আপনারা এক লাইন অ্যান্সার করবেন এবং একটার জন্য 10-এ 10 আপনারা পাবেন। তাহমিনা আক্তার, বুঝতে পেরেছেন। ট্রিমেন্ডাস এক্সপ্লানেশন, থ্যাঙ্কস লট হোলি ডিয়ার।
ক্লিয়ার, হোলি ক্লিয়ার, ওকে। জান্নাতুল হচ্ছে নূপুর, লাইবা নূপুর, ক্লিয়ার স্যার। আই থিংক আপনারা সবাই ক্লিয়ার। তো দেখেন এই যে বিন্যাস সমাবেশ, এই যে বিন্যাস বিন্যাস জিনিসটা যে আপনাদের ভিতরে একটা ভীতি কাজ করে, আসলে কিন্তু এটা কোনো ভীতির কিছু না। আপনি হচ্ছে খালি টাইপগুলো মাথায় রাখবেন, কোনটা কিভাবে এবং কি হচ্ছে, জিনিস একই, যে এন থেকে আর নিব, এইখানে কি কি জিনিস ঘটতে পারে, খালি এই জিনিসটা মাথায় রাখেন, তাহলে দেখবেন ক্লিয়ার। পানির মতো না হলেও বেশ সহজ লাগছে। আচ্ছা, এটা ক্লিয়ার, এক্সাম মানে আরো প্র্যাকটিস করলে পানির মতোই হয়ে যাবে। হ্যাঁ, নো ওয়ারি। হ্যাঁ, এটা আর প্র্যাকটিস করলে তখন পানির মতোই হয়ে যাবে। তাহলে আমরা আরেকটু মুভ করি, আমরা আরেকটু মুভ করি। এখন ওই যে আগের যে জিনিসটা দেখছিলাম, যে আগের বার কি করছিলাম, একত্রে রেখেছিলাম, এবার কি করবে, একত্রে না রেখে, জিনিস একই। আগেটা যদি বুঝেন, এটা আপনার জন্য ক্লিয়ার। তাহলে এটা কি করব দেখেন, একত্রে না রেখে যদি আমার বের করতে হয়, এখানে আমি এই যে আমি একটু নোট দিই, এই একত্রে না রেখেও যদি ম্যাথ থাকে, তাহলে আপনারা যেটা করবেন, যে একত্রে রেখে যেটা করছেন ওইভাবেই করবেন। অর্থাৎ যতগুলো শব্দ পাশাপাশি রাখা যায়, এই যে একত্রে রেখে, এর মানে হচ্ছে একত্রে রেখে, এর মানে হচ্ছে একত্রে রেখে। আগের যে টাইপটা করছি ওই সিমিলার, ওই একত্রে রেখে যেই বিন্যাসটা হবে প্রথমে ওইটা বের করব। আর একটা হচ্ছে যে কোনো একত্রে রাখারাখি নাই, নর্মালি সবগুলো অক্ষরকে যতভাবে বিন্যাস করা যায় সেটা করব। তাহলে স্বাভাবিকভাবে যতগুলো বিন্যাস হবে সেটা থেকে যদি একত্রে রাখা যায়, এইটা যদি বিয়োগ দিই, তাহলে একত্রে রাখা যাবে না যেটা, সেটা পেয়ে যাব আমরা। মানে বিষয়টা হচ্ছে এইরকম, হ্যাঁ, বিষয়টা হচ্ছে এইরকম, যে একটু বুঝাই। ধরেন হচ্ছে একটা একটা রুম, হ্যাঁ, একটা রুম, এটা হচ্ছে একটা রুম। এর ভিতরে আমরা বললাম যে এইখানে মোট 60 জন স্টুডেন্ট আছে, এখানে মোট 60 জন স্টুডেন্ট আছে, ভিতরে আছে 40 জন, ভিতরে আছে কতজন, 40 জন। তাহলে দেখেন এইটাও আমি জানি, এইটাও আমি জানি, তাহলে বাইরে কতজন থাকে, 20 জন। তাহলে এখন আপনাকে যদি বলে যে বাইরে কতজন আছে, তাহলে আপনি কি করবেন, যদি ভিতরেটা বের করতে পারেন তাহলে বাইরেটা বের করতে পারবেন। আমরা ঠিক এই ফর্মুলাতে এখানে যাব। তাহলে অ্যারেঞ্জ শব্দটি, অ্যারেঞ্জ শব্দটি অক্ষর কতভাবে সাজানো যায় যাতে পাশে, যাতে দুটি পাশাপাশি থাকবে না, হ্যাঁ, যাতে হচ্ছে দুটি পাশাপাশি থাকবে না। আমরা একটু দেখি। আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। আচ্ছা, ট্রায়াঙ্গেল দেখি। হ্যাঁ, ট্রায়াঙ্গেল স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, ট্রায়াঙ্গেল করব যেখানে স্বরবর্ণ পাশাপাশি থাকবে না। তার আগে স্বরবর্ণগুলো আমরা বের করি, স্বরবর্ণগুলো আমরা বের করি। এই একটা স্বরবর্ণ, এই একটা স্বরবর্ণ, এই একটা স্বরবর্ণ। তাহলে আগের বার আমরা কি করছিলাম, পাশাপাশি রেখে। তাহলে প্রথম হচ্ছে নর্মালি যেটা করি, যে স্বাভাবিকভাবে বিন্যাস, মোট বিন্যাস, মোট বিন্যাস বের করি প্রথমে। মোট বিন্যাস, মোট বিন্যাস কি, কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টরিয়াল। এর ভিতর এ আছে কয়টা, টি আছে কয়টা, একটা, আর আছে কয়টা, একটা, আই আছে কয়টা, একটা, এ আছে একটা, এন একটা, যে একটা, সবকিছু একটা একটা, তার মানে 8 ফ্যাক্টরিয়াল এটা, ওকে। এখন স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে, স্বরবর্ণকে পাশাপাশি রেখে, পাশাপাশি রেখে, স্বরবর্ণকে যদি আমি পাশাপাশি রাখি, তাহলে আবার এখানে স্বরবর্ণ আছে কয়টা, স্বরবর্ণ আছে এই একটা, এই একটা, আর এই একটা। তাহলে তিনটা স্বরবর্ণকে আমি পাশাপাশি রাখবো, মানে হচ্ছে একটা ধরে নিব। তাহলে বাকি থাকে কয়টা, 1 2 3 4 5। তাহলে 5 আর উপরে তিনটা মিলে একটা, তাহলে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল। এই হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল। আর এই তিনটা যে আমি নিলাম, তিনটা নিজেদের ভিতরে অ্যারেঞ্জ করবে, এই জন্য হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। তাহলে আমি পেয়ে গেলাম মোট বিন্যাস পাশাপাশি রেখে বিন্যাস। তাহলে পাশাপাশি না রেখে কি হবে, খুবই সহজ, পাশাপাশি না রেখে, না রেখে সমান এই মোট 8 ফ্যাক্টরিয়াল থেকে আমি 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল মাইনাস করে দেব। তাহলে এটা যদি আমি করি, একটু এটা হচ্ছে গুণ করতে হবে আপনাদের, এরকম 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মাইনাস 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1
ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা যা হয় এটা ক্যালকুলেট করে এখানে বসাই দিবেন, এটা হচ্ছে আপনাদের অ্যান্সার। তাহলে এই যে আপনারা কি সাথে আছেন দেখেন, মানে আগের টাইপ দিয়ে আরেকটা টাইপ আমরা করে ফেললাম, আগের টাইপ থেকে আরেকটা টাইপ আমরা করে ফেললাম, জাস্ট রিভার্স করলাম। আচ্ছা বলছেন যে বুঝি নাই, আবার রিপিট করেন। আমরা বলছি যে আগের আগের টাইপটা ছিল স্বরবর্ণকে পাশাপাশি রাখবো, আর এখানে বলছে যে আমার স্বরবর্ণকে আমি পাশাপাশি রাখবো না বা থাকবে না। তাহলে এইটা করার জন্য আমি যেটা করব যে প্রথমে আমার যে শব্দটা আছে সেটাকে মোট কতগুলা বিন্যাসে করা যায়, কোনো কন্ডিশন নাই, জিরো কন্ডিশনে কি হতে পারে মোট বিন্যাস। তাহলে যেহেতু 8টা আছে 8টা থেকে 8টা নিলাম 8 ফ্যাক্টরিয়াল। এখন স্বরবর্ণকে পাশাপাশি রেখে আগের নিয়মে পাশাপাশি রেখে কতগুলো করা যায়, যে স্বরবর্ণ যেহেতু 3টা বাকি থাকে 5টা, তাহলে 3টাকে আমি একটা ধরলাম, 5টা মিলায় টোটাল 6টা হলো 6টা, আর এই 3টা স্বরবর্ণ নিজেদের ভিতরে রিঅ্যারেঞ্জ করলো, এটা হয়। তাহলে মোট থেকে আমি পাশাপাশি যতগুলোকে রাখা যায় এটাকে বিয়োগ করলে পাশাপাশি যেগুলো থাকবে না সেটা আমি পেয়ে যাবো, ওই যে রুমের মতো যে এক্সাম্পলটা দিলাম। ডালিয়া মাহমুদ, ভেরি ভেরি ক্লিয়ার। ওকে, আপনারা যারা সাথে আছেন বলেন কি কি অবস্থা, আর একবার বললাম, তারপরেও আপনাদের রিপ্লাইটা দেন, দেন হচ্ছে বুঝবো যে কি অবস্থা আপনাদের। হ্যাঁ বলেন কি অবস্থা। যারা সাথে আছেন অবশ্যই যেটা করবেন যে ক্লিয়ার কিনা, অবশ্যই যেটা বলবেন ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে তো আমরা পরের দিকে যাব, আর যদি ক্লিয়ার না হয় তাহলে আবার কি করব আমরা, আবার আমরা এটাকে নিয়ে আবার ডিসকাস করব। ওকে, ক্লিয়ার। আচ্ছা, অনেক সুন্দর, রাকিব খান বললেন অনেক সুন্দর হলো। দেখেন আজকের ক্লাসটা কিন্তু শুধু আপনাদের জন্য না, হ্যাঁ আমার এই আজকের ক্লাসটা কেউ যদি ইন্টারমিডিয়েটের কেউ যদি থাকে, যারা এইচএসসি স্টুডেন্ট বা হচ্ছে সামনে অ্যাডমিশন দিবে, তারাও যদি আজকে আমার এই ক্লাসটা দেখে তাদের জন্য উপকার হবে। কেননা বিন্যাস সমাবেশ নিয়ে সমস্যা নেই এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম, এবং কনসেপ্টের জায়গায় তাদের যে একটা উইকনেস আছে এটা আমি নিজে দেখেছি। কেননা এই ম্যাথের সাথে আমি দীর্ঘ মানে বলতে পারেন যে 10 বছরের উপর আমি ম্যাথ নিয়ে আছি। হ্যাঁ একেবারে আমার ইউনিভার্সিটি লাইফ যখন শুরু হয় তখন থেকে আমার আলাদা স্পেশাল ম্যাথ ব্যাচ ছিল, এবং অ্যাডমিশন ব্যাচও আমার আলাদা ছিল, তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। তো আমি ওই সময় আমি এইগুলো অবজার্ভ করেছি। হ্যাঁ যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট তাদের এটাতে সমস্যা, তো আপনারা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের যে সমস্যা হবে না এইটা কিন্তু আমি বলতে পারি না। ব্র্যাকেটের গুলা গুণ করে তারপর মাইনাস করতে হবে, এক্স্যাক্টলি সাইদুর সুমন, আপনি ঠিকই বুঝেছেন যে ব্র্যাকেটের গুলা গুণ করে মাইনাস করতে হবে। যেহেতু গুণটা একটু বড় এই জন্য আমি করলাম না, আপনাদের জন্য রেখে দিলাম যে এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। ডিজিটাল অ্যান্সার কত হবে স্যার, ওই যে কয়েকজন করলো 360 না কত দেখালো। হ্যাঁ এটা 360, হ্যাঁ এটা আপনারা দেখছেন ডিজিটালের অ্যান্সারটা কত, দেখছেন না ডিজিটালের অ্যান্সার 360 হবে, এটা তো ওই যে আমরা করলামই। আর হচ্ছে তার আগে যেটা করছিলাম ওটা হচ্ছে 180। পড়ানোর অভিজ্ঞতা ধরো অনেক দিনের, হ্যাঁ মানে ওই আসলে একসময় তো পড়াতাম, তো এই জন্য এখনো পড়াতে খুব ভালো লাগে, টিচিংটা খুব মিস করি এবং ফিল করি, এই জন্য আসা। আমি কিন্তু আমার চাকরি লাইফে কিন্তু আমি 3টা ইউনিভার্সিটিতে আমি টিচিংয়ে ছিলাম, এবং পরবর্তীতে ওই টিচিং থেকে ইউনিভার্সিটি টিচিং থেকে আমি পরবর্তীতে এই বিসিএস জবে আমি সুইচ করি, এর মাঝে আরও কিছু ইঞ্জিনিয়ারিং জব করেছি। তো টিচিংটা মনে করেন যে আমার দীর্ঘদিনের একটা প্যাশন, এবং এখন আমি এই জিনিসটাকে প্রচণ্ড মিস করি এবং আমার ভালো লাগে, এই জন্য আপনাদের সামনে আসি এবং আমার যতটুকু ব্রেইন স্টর্মিং বা আন্ডারস্ট্যান্ডিং এটা আপনাদের সাথে শেয়ার করি। জান্নাতি লাইবান উপর আপনি অলরেডি করে ফেলছেন যে এটা হবে কত, 36,000, এক্স্যাক্টলি এটার অ্যান্সার 36,000, ভেরি গুড। খুবই, দ্যাট মিনস আমি ধরে নিচ্ছি যে না 720 হবে না, ওটা 360 হবে, যেটা হচ্ছে ডিজিটালের এটা 360 হবে। যারা 720 করেছেন আবার একটু দেখেন, হ্যাঁ আমার ভিডিওটা আবার একটু দেখবেন, ধরে নিব যে আপনারা ওই জায়গায় একটু ক্যালকুলেশনে ভুল করেছেন, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে আমার মনে হয় সবাই বুঝেছেন। তো আজকে ক্লাসটা আমি মানে এই পর্যন্তই রাখবো, আমাদের এই বিন্যাসের ক্লাসটা আমি আগামীকাল আবার নিব, এবং এই ক্লাসটা আমি যেহেতু যারা আমাদের যেহেতু এটা লাইভ নেওয়া হয়েছে অনেকেই ছিলেন, আমি আগামীকাল ক্লাসটাও লাইভ নিব, যাতে হচ্ছে
আমাদের স্টুডেন্টের পাশাপাশি বাইরে যারা আছেন আমাদের ক্লাসটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তারা যাতে এর বাকি অংশটা মিস না করেন, এই জন্য আমি বিন্যাসের যে বাকি ক্লাসটা এটা আমি আগামীকাল নিব। এবং হচ্ছে কালকে আমরা ক্লাসটা নিব অ্যাকচুয়ালি সাফল্য একাডেমি নামে আমাদের একটা পেজ আছে, ওই পেজ থেকে, কিন্তু পিরুমুল্লাহ এই পেজে এটা শেয়ার করে দেওয়া হবে। সো আপনারা ওই পেজটাতেও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, ওইটা আমাদের আরেকটা পেজ সাফল্য একাডেমি। আমাদের হচ্ছে একটা কমপ্লিট কোর্সের জন্য একাডেমি, পিএম ম্যাথ যেহেতু শুধুমাত্র ম্যাথের জন্য। ইন দ্য মিন টাইম আমাদের সাফল্য একাডেমি হচ্ছে হোল কোর্স, যেখানে হচ্ছে আপনার বিসিএস থেকে শুরু করে নিবন্ধন, প্রাইমারি বা অন্যান্য যে সরকারি নন ক্যাডার যে কোনো জবের জন্য একটা প্রস্তুতিমূলক আমাদের সেন্টার, সেই পেজ থেকে আমাদের ওই ক্লাসটা নেওয়া হবে। যারা আমাদের ওই পেজের সাথে নেই সেটা ভাই কি ডেস্কোতে ছিলেন? হ্যাঁ আমি ডেস্কোতে ছিলাম। এটা কে বললেন? জুলকার নাইন, আমি ডেস্কোতে ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই স্যার। কখন স্টার্ট হবে? আমরা আগামীকালও 9টায় স্টার্ট করব স্যার। আপনার যে টপিকের ক্লাস করছেন ওই টপিকগুলোতে এখন মোটামুটি স্ট্রং পয়েন্ট হয়েছে। ধন্যবাদ সাবিনা ইয়াসমিন শিলা। আমরা আসলে ওইটাই চেষ্টা করছি আমাদের মানে যারা স্টুডেন্ট আছেন, আমি পিরু ভাই, আমাদের মূল ফোকাসটা হচ্ছে আপনাদের ম্যাথটাকে মানে আপনাদের রিয়েলাইজেশনে নিয়ে আসা, অর্থাৎ আপনারা ফিল করতে পারেন ম্যাথ কোনো মুখস্থ করা জিনিস না। আপনি দেখেন এই যে বিন্যাস সমাবেশে আপনি বইতে দেখবেন কত কথা লিখে লিখে এইটা সেটা করে করে, আমি কিন্তু এক একটা ম্যাথ এক লাইনে করছি শুধু হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। আপনি টোটাল ক্যালকুলেশনটা এক লাইনে করে দিলাম আমি। এরপরে হচ্ছে আপনি কি করবেন, বাকি যেই ফ্যাক্টরিয়ালের হিসাবগুলো আছে এগুলো ক্যালকুলেট করে ফেলবেন। এটা খুবই সহজ, আপনারা পারবেন। তাহমিনা বললেন যে মোটিভেশন দরকার। আসলে দেখেন মোটিভেশনটা আসলে কি, মোটিভেশন কিন্তু আসলে কেউ কাউকে দিতে পারে না বা কারো কথায় হয় না। মোটিভেশনটা আসলে নিজে থেকে আসতে হয়, সেলফ রিয়েলাইজেশন যেটাকে বলে আর কি। ওই মোটিভেশনের একেবারে ওনারশিপ যেটা, সেটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন। আপনার নিজের ভিতর থেকে ফিল করতে হবে যে আপনি আসলে কি চান, কি করতে চান, আপনার গোল কোনটা, আপনি কোথায় যেতে চান। আপনার চারপাশে দেখেন একটা বিশেষ পরীক্ষায় প্রায় 4 লাখ স্টুডেন্ট পার্টিসিপেট করতেছে, সেখান থেকে হচ্ছে আপনার 2000 অনলি ক্যাডার হচ্ছে, বাকি ধরেন 5000 নন ক্যাডার হচ্ছে। এটাকেও যদি আপনি পার্সেন্টেজ করেন তাহলে কত পার্সেন্ট হয়? হ্যাঁ, এটাকে তো মানে খুবই নেগলেজিবল, যে মানে হচ্ছে আপনার ধরেন হচ্ছে আপনার প্রায় 2 থেকে 3% হবে, অর্থাৎ 100%-এর ভিতরে 100 জন পরীক্ষা থেকে দিলে 2 থেকে 3 জন আপনার এখানে চান্স পাচ্ছে। অন্যান্য জবের ক্ষেত্রে একই অবস্থা, বাংলাদেশে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে একই অবস্থা। তো সব কিছুকে আমি নেগেটিভ কিছু বলছি না, আপনাকে এমনভাবে তৈরি করতে হবে যে সব জায়গায় ফাইট করে আপনি উইন করবেন। আমি আমার নিজের কথা বলি, আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করতাম যে আমি যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে একটা জায়গায় নিয়ে যাবে। আমি কিন্তু আমার আশেপাশে কয়জন আছে 3 লাখ পরীক্ষা দিবে না 5 লাখ, আমি এটা কখনোই ভাবিনি। আমি শুধু আমার দিকে ফোকাস করছি যে আমার আসলে কি করার দরকার, আমার এই টাইমে কি করার দরকার, আমার কতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, আমি শুধু ওইটাতে ফোকাস দিছি। পরীক্ষার হলে গেছি, পরীক্ষা দিছি, আমার আশেপাশে কে পরীক্ষা দিছে এটা আমি নোটিস করি নাই। তো আপনারা ওই কাজটাই করবেন যে আপনার যেটা করণীয় ওইটা করতে থাকেন, দোয়া করতে থাকেন, পার্টিসিপেট করেন, ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। তো বেশি কথা বলবো না, আমি খুব বেশি মোটিভেশনাল কথা আমি বলতে পারি না। আমি যেটা বলি অ্যাকচুয়াল কথা, একেবারে মানে বাস্তব কথা বলি যে প্র্যাকটিক্যালি কি হচ্ছে। সো তারপরেও আপনাদের যদি এই সমস্ত বিষয়ে কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, বা আজকে যে ক্লাসটা জুলকারনাইন, আমি আসলে ইঞ্জিনিয়ারিংয়ে থাকার খুব ইচ্ছা ছিল। আমি ইঞ্জিনিয়ারিং কয়েকটা জব করেছি, কিন্তু মানে বিভিন্ন সিচুয়েশনের জন্য আমি পরে জেনারেলে সুইচ করেছি। আসলে বাংলাদেশ ইঞ্জিনিয়ারদের জন্য ওই ধরনের স্কোপটা নাই। তো সেটা অন্য ইস্যুজ, অন্য একদিন মানে আমরা ফ্রি ডিসকাশন এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। তো আমার মনে হয় যে যদি আর কোনো কিছু জানার বা বলার না থাকে তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশবাসীর জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আমাদের একটা কি চলতেছে, আমাদের হচ্ছে একটা ট্রানজিশন চলতেছে। আমরা একটা ভালো একটা দেশ গড়ার জন্য একটা ট্রানজিশন পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছি। সো যার যার জায়গা থেকে যে যতটুকু পারেন, এবার রাস্তায় একটা টিস্যু ফেলবেন না, কফ ফেলবেন না, রাস্তার ডান দিক থেকে হাঁটার কথা সেটা ধরে হাঁটবেন, বা আপনার যেটুকু দায়িত্ব আছে আপনি এইটুকু পালন করেন, ইনশাল্লাহ একটা আমরা ভালো একটা দেশ সকলে মিলে করতে পারবো। এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।